এখান থেকেই। আমি আমার যখন 16 বছর বয়স, মানে 15 বছর শেষ হয়েছে, আমার তখন বয়স চলে 16। তো আমার ফ্যামিলিতে ছিল আমার মা আর আমার দুটা ভাই আর আমার বোন। একসময় আমি চাকরি নিই একটা গার্মেন্টসে, ওখানে চাকরি করি 2006 সালে। চাকরি নেওয়া হয় আমার 2006, মানে প্রথমে চাকরিটা নেওয়া হয়। পরে শেষের দিকে ওই ফ্যাক্টরিটা মিরপুর এলাকায় ছিল, ওটা সাভারে নিয়ে যায় আর কি। শেষের দিকে মানে 6 সালের শেষের দিকে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার যে হাজবেন্ড, উনি ওখানে আসে আমার হাজবেন্ড ওখানে, মানে তখন তার সাথে আমার সাথে রিলেশন শুরু হয় নাই। আমি ওখানে 1 বছর যাবত চাকরি করতেছিলাম আর ও নতুন আসছিল। তো ও আসছিল 3 তারিখে, ডিসেম্বরের 3 তারিখে। তারপরে আসার পরে ওর সাথে আমি, মানে ও ছিল সুপারভাইজার আর আমি ছিলাম অনলাইনের অপারেটর। তারপরে এভাবে ওর সাথে আমার সাথে মানে একটা রিলেশন গড়ায় অনেকদিন, মানে 1 মাসের ভিতরে। ও আমাকে ভালোবাসতো, মানে ও দেখতে খুব হ্যান্ডসাম ছিল, তো ওর ওর আরো কয়েকটা মেয়ে ওরে ভালোবাসতো। তারপর ও একসময় আমার অফার দেয় যে তোমাকে আমার ভালো লাগে, তুমি যদি চাও তোমাকে বিয়ে করবো। তো আমি বললাম যে আপনাকে চিনি না জানি না, আপনার সাথে আমি বিয়ে বসবো কিভাবে? ও বলতেছে হ্যাঁ আমি তোমাকে খুবই ভালো লাগে, তোমাকে বিয়ে করবো। এই কথা সরাসরি রিলেশনের কথা বলতে ও সরাসরি মানে আমার বিয়ের অফারই দেয়। দেওয়ার পরে পরে আমি আর কিছু বলি না, হাসতাম। ও যদি কোনো কিছু বলতো আমি হাসতাম। তো অ্যাকচুয়ালি আমার বয়স ছিল ওই সময় অনেক কম ছিল, ওর সাথে আমার সাথে ডিফারেন্স ছিল বয়সের মাঝখানে না হলো 15-16 বছর হবে, এরকম ছিল। তারপরে ও আমার সাথে এভাবে রিলেশন শুরু করার পরে একদিন হঠাৎ করে আমাকে 10টায় ছুটি দেবে। তো আমার বলতেছে যে তোমার আজকে 10টায় ছুটি। তা আমি বলতেছি কেন? বলতেছে যে হ্যাঁ আজকে কাজের চাপ বেশি, তোমার 10টায় ছুটি। তা আমি বললাম যে 10টায় ছুটি, আমি তখন চাকরি করি সাভারে ফুলবাড়িতে, আমার বাসা হলো মিরপুরে আগে। তা আমি বললাম যে এত রাত্রে আমি কিভাবে যাবো? বলতেছে তোমাকে আমি দিয়ে আসবো বাসায় নিয়ে। তা এই কথা বলার পরে আমি আবার ওনার বলতেছি যে না আমি এখনই যাব। এই কথা বলার সাথে সাথে উনি আমার একটা হাঁটুতে, মানে ওনার হাঁটু দিয়ে টাচ করে। টাচ করার পরে উনি, মানে আমি এমন ভাবে টাচটা করছে, আমি কাজ করতেছিলাম। আমার এই যে হাত, মানে আমার হাতের বাম আঙ্গুলে একটা আঙ্গুল মেশিনের নিচে চলে যায়। যাওয়ার পরে ওখানে আমার হাত, মানে দুইটা নিডেল আমার মেশিনের যে সুই, ওগুলো আমার হাতের ভিতরে বেঁধার সাথে সাথে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান পরে পরে আমি কি হয়েছে জানি না, অজ্ঞান হয়ে পড়ার পরে কি হয়েছে জানি না। তারপরে ও নাকি, আমি অজ্ঞান যখন হয়ে যাই তখন ও আমার কোলে করে নিয়ে, মানে আমি 4 তলায় ছিলাম, 4 তলায় কাজ করতাম। ও আমাকে কোলে করে নিয়ে নিচে নামার পরে আহ, ওখানে যে পিএম ছাড়া ছিল, সে ওকে বলছে তুমি যে একটা মেয়ের এইভাবে কোলে করে নিয়ে নামলা, এটা কেমন দেখা যায়? আর তো মেয়ে মানুষ ছিল, তুমি মেয়েটার বিয়ে হয় নাই, একটা আনমেরিড মেয়ে, তুমি এইভাবে কেন কোলে করে নিয়ে নামলা? ওরে বলছে। বলার পরে ও বলতেছে যে সমস্যা কি, ওর হাতে তো নিডেলটা আমার কারণেই ঢুকছে, এই কারণে ওরে আমি হাতে করে এভাবে নিয়ে নামছি। এগুলা বলছে। বলার পরে স্যারে ওর সাথে অনেক চিল্লাচিল্লি করছে যে একটা মেয়ের বিয়ে হয় না, তুমি এইভাবে তারে তুমি কোলে করে নিয়ে নামলা, সে তো তোমার কিছু লাগে না আপন। তারপর আমার হাসপাতালে নিয়ে যায়, যাওয়ার পরে আমার হাতের থেকে নিডেল দুটা বের করার পর অনেক ব্যথা, আমার হাতে ব্যথা, আমি কান্নাকাটি করতেছি। তারপর বলতেছে যে তোমার 6 দিনের ছুটি দিলাম অফিস থেকে, আমি পাশ করে, চলো তোমার বাসায় দিয়ে আসি। পরে ও আমার হসপিটালে রেখে আবার ওখানে যায়, অফিসে যায়, যাই ছুটি পাশ করে নিয়ে আসে। আসার পরে ও আমার সাথে, আমার মানে সাভার থেকে, তখন আমি সাভারে চাকরি করতাম, বাসা ছিল মিরপুরে, সাভার থেকে সিএনজি দিয়ে ও আমার বাসায় আমার দিয়ে যায়। দিয়ে যাওয়ার পরে ও আমার সাথে, মানে ওর সাথে আমার খুব একটা ভালো রিলেশন হয়ে গেছে গা। পরে আমি 6 দিন বাসায় থাকার পরে ও নিয়মিত আমার কাছে ফোন দিত, ফোন দিয়ে কথা বলতো, কেমন আছি, কি করতেছি, ভাত খাইছি নাকি, এই সেই অনেক ধরনের কথা বলতো। পরে আমি 6 দিন ছুটি শেষ হওয়ার পর অফিসে যাই। যাওয়ার পরে ও বলতেছে যে তোমার শরীর সুস্থ হয়েছে? আমি বলছি হ্যাঁ সুস্থ হয়েছে। তারপর অফিসে যে গার্মেন্টস ফ্যাক্টরি, তো সবাই শুধু গুঞ্জন করতেছে যে নাহারের সাথে জহিরের সাথে ওরা প্রেম করে, ওরে কোলে করে নিয়ে নামাইছে, ওর বাসায় দিয়ে আসে, এভাবে সবাই একটা গুঞ্জন সৃষ্টি করে। তো ওখানে সবাই জানতো যে ও আনমেরিড, সবাই জানতো, সবার কাছে বলতাম বিয়ে করি নাই। কিন্তু আগে ওর ওয়াইফ আছে, ওর দুটা মেয়ে আছে, এটা কখনো কারোর সাথে বলে নাই। সবসময় বলতো যে আমি আনমেরিড, আমি বিয়ে করি নাই। সবার কাছে শুধু যে আমাকে ভালোবাসে আমার সাথে সে মিথ্যা কথা বলছে, কিন্তু না, আমার সাথে মিথ্যা কথা বলে না, সে সবার সাথে, ওখানে সবাই জানতো সে আনমেরিড।
তারপরে ওখানে আমি অফিসে যাই, যাওয়ার পরে সবাই গুঞ্জন করে যে নাহারের সাথে জহিরের সাথে প্রেম আছে, ওরা প্রেম করে, বিয়ে করবো। এরকম যখন কথা ছড়াছড়ি হয়ে যায় না, তখন সবার মুখে মুখে, তখন আমার বলতেছে কি যে সবাই যখন বলতেই আছে ঠিক আছে তাহলে সবারটাই রাইট, তোমাকে বিয়ে করবো আমি, এবার বলছে। তা আমি আর কিছু বলি নাই। না বলার পরে ও ও এলো থাকতো ওর বউর সাথে, ওর বউ আছে, ওর 2টা মেয়ে আছে, ওর সাথে থাকতো। আমাকে বলতো যে মেসে থাকি, মেসে থাকে ও, ওর বউর সাথে থাকতো। অফিসে নাইট হইতো, ফ্যাক্টরিতে নাইট হইতো, ও বাসা যেত না, একটানা 10 দিন বাসা যেত না, নাইট করে করে অফিসে থাকতো। মানে শুধু আমাকে বোঝানোর জন্য যে ও যেন বুঝতে পারে যে আমি বিয়া করি নাই, এই জিনিসটাই জাস্ট ও বোঝানোর জন্য নাইট করতো, নাইট করে অফিসে শুয়ে থাকতো সারা রাত, এরকম করতো। হঠাৎ করে একদিন মানে কেমনে জানি একটা কথা বাস্ট হয়ে যায় যে জহিরের সাথে প্রেম করে, জহিরের তো বউ আছে, 2টা মেয়ে আছে, এভাবে একটা কথা বাস্ট হয়ে গেল আর সবার মুখে মুখে যে জহিরের তো 2টা মেয়ে আছে, বউ আছে। তখন আমাকে অনেকে বলে যে তুমি যার সাথে প্রেম করো এর তো মেয়ে আছে 2টা, এর বউ আছে, তুমি তার সাথে এবার এটা কেমনে করতেছো? তারপর এগুলো শুনে আমি অনেক কান্না করি যে তোরে আমি অনেক ভালোবেসে ফেলাইছি, 1 মাস হোক আর 15 দিন হোক, 1 সপ্তাহ হোক, ওর কথায় এতই মধু ছিল, যে কোনো মেয়ে ওর প্রেমে পড়ে যাবে, এত মধু ছিল ওর কথায়। ওরে অনেক ভালোবাসছি আমি, 15 দিন হোক 1 মাস হোক, অনেক ভালোবাসছি। তারপর এরকম শুধু গুঞ্জন শুরু হয়েছে ওর বউ আছে। তারপর একদিন আমি বলতেছি যে আপনার সাথে আমার কথা আছে, ও বলতেছে হ্যাঁ তোমার সাথে আমার কথা আছে। তা বলতে আমি বলতেছি কিভাবে? তুমি নিচে যাইয়া দাঁড়াও আমি আসতেছি, 4তলা ফ্যাক্টরিতে, বলতেছে নিচে যাই দাঁড়াও আমি আসতেছি। পরে ছুটির পরে আমি নিচে যাইয়া দাঁড়াইলাম, দাঁড়াবার পর মনে হয় 10-15 মিনিট পরে আসছে। আসার পরে আমার অফিসের বাম সাইডে মনে হয় একটা মসজিদ ছিল, অফিসের বাম সাইডে, বলতেছে যে একটু সামনে আগাও। সামনে আগাইলাম, ও বলতেছে যে তুমি মানুষের কাছে যে শুনতেছো যে আমার বউ আছে, মেয়ে আছে, তুমি কি এটা বিশ্বাস করো? আমার যদি বই থাকে আর যদি মেয়ে থাকে তাহলে কেন তোমাকে আমি বিয়ে করব? কোন কারণে বিয়ে করব? এ কথা বলতেছে। তা আমি বলছি তাই মানুষ কি মিথ্যা কথা বলে? হ্যাঁ মানুষ মিথ্যা কথা বলে। তুমি জানো না ওই যে শ্যামলী আমার সাথে প্রেম করতে চায়, মুন্নি আমার সাথে প্রেম করতে চায়, এইটা তোমাকে ভুল বোঝানোর লাগে, তুমি যাতে আমার কাছ থেকে সাইড হয়ে যাও, এই কারণে তোমাকে ওরা বারবার বোঝানোর চেষ্টা করতেছে যে আমার বউ আছে। আর আমি চাই না যে তোমাকে আমি হারাই, আমি তোমাকে চাই, আইজও চাই, কালকে চাই, আগামী তো চাই, এভাবে বলতেছে। পরে আমি তো দাঁড়াইয়া খুব মন খারাপ করে রাখছি, মানুষ বলতেছে যদি সত্যি নয় কেন এভাবে বলে। তারপর মসজিদটা বাম ছেড়ে ছিল, মসজিদের সামনে খাড়াই বলতেছে কি যে এই যে মসজিদটা আল্লাহর ঘরটা তোমার সাথে সামনে দাঁড়াইয়া বললাম, আল্লাহর ঘর সাক্ষী রেখা আমি কোনো বিয়া করিনি, তুমি আমার ফার্স্ট, এভাবে বলছে। বলার পরে ওর প্রতি মানে আমার এত বিশ্বাস হয়েছে, মনে হয় যে যদি কেউ খুন করে আসে বলে যে খুন করছে, এটাও আমি ওর কথা বিশ্বাস করবো না যে জহির এটা খুন করে ফেলাইছে, এক্ষণ খুন করছে। ওর প্রতি এমন একটা মানে ওর প্রতি আমার এমন একটা ভক্ত হয়ে গেছে ওদিনকার, যেদিন ও বলছে যে আল্লাহর ঘরটা সাক্ষী রেখে বললাম তুমি আমার প্রথম, এরকম বলছে। বলার পরে আমি ওদিন থেকে মানে ওর প্রতি আরো আমার মানে মায়া মহব্বত আদর অনেক বাইরে গেছে, মানে ওর অনেক আত্মার চেয়ে বেশি ভালোবাসছি। তারপরে এরকম দুজনে চাকরি করতে থাকি, হঠাৎ করে ও বাসায় যায় না, ও বাসায় যায় না, মানে ও তো থাকে ওর বোর কাছে। হঠাৎ করে আমার সাথে রিলেশন শুরুর পরে ও বাসায় যায় না, নাইট হয়, নাইট হওয়ার পরে ও পিসি মানে ঘুমাই থাকে, শুয়ে থাকে, আর আমাকে বলে যে তুমি নাস্তা নিয়ে এসো, তুমি যাও বাসায় আমার জন্য কিছু নিয়ে এসো, এরকম বলতো। তো আমি আবার পরোটা নিয়ে যেতাম, কোনোদিন যদি ভাত বেশি নিতাম তার ওর একবারই দিতাম খাওয়ার জন্য। আবার চিন্তা করতাম যে মানুষ বলে যে ওর বউ আছে, তাহলে বউ যদি থাকে তাহলে সে কিভাবে এভাবে নাইট করে ফ্লোরে শুয়ে থাকে, এরকম অনেক ধরনের চিন্তা ভাবনা করতাম। করার পরে পরে একদিন হঠাৎ করে ও 3 দিনে ছুটি নেয়, মানে ওখান থেকে চাকরি ছাইড়া দেবে, দেখছে ভাবসাব খারাপ, কিছু মানুষ জানাজানি হয়ে গেছে নাকি, আবার ওর বউ গেটের সামনে চলে আসে, এরকম চিন্তা ভাবনা করছে। হওয়ার পরে ওখান থেকে চাকরি ছাইড়া দেবে থেকে 3 দিনে ছুটি নেয়। 3 দিনে ছুটি নিতে আমি বলতেছি, আমার বলতেছে যে আমি 3 দিনে ছুটি নিতে আসি, 3 দিন পরে আসবো, তোমার সাথে কথা হইবো আমার, আমি একটু কাজে যাব, দেশে যাব, এই কথা বলছে। তারপর 3 দিনে ছুটি নিয়ে যায়, যাওয়ার পরে এই 3 দিনের একদিন পার হওয়ার পরেই ওর ওয়াইফ ছুটি, ও 2টা মেয়ে নিয়ে মানে অফিসের ফ্যাক্টরির গেটে আসে। তখন আমার বিয়ে হয় নাই, আচ্ছা, অফিসের গেটে আসে। আসার পরে একটা ওর ছোট মেয়েটার বয়স আনুমানিক 3 বছর ছিল, আর বড়টা 6 বছর কি 6.5 বছর হবে, এরকমই হবে। তো আইসা ও মানে গেটের দারোয়ানরে বলতেছে যে এই ফ্যাক্টরিতে নাহারকে, নাহারের একটু ডাকেন আমি কথা বলবো। কারণ আমার বয়সটা অনেক কম ছিল, ও আমার যেভাবে বুঝাইছে আমি ঠিক সেভাবে বুঝছি। আর বেশি দুর্বল ছিলাম ওর প্রতি, কারণ ওর আমি ভালোবাসছি, কিন্তু ও যে এরকম ধোকা পাচ্ছে এটা তো আমি জানতাম না। ও কিন্তু ছুটির আগেও একটা বিয়ে করছে ওর দেশে, ওই বিয়েটা আমার শাশুড়ি করাইছিল, আমি এখান থেকে ওখানে চলে যাচ্ছি।
ওই বিয়েটা, ও যে ছুটির আগে যে বিয়েটা করছে ওখানে মাত্র 1.5 বছর সংসার করে। ওই মেয়ের বাড়ি ছিল ওর জেলাতেই, ফরিদপুর জেলা বাইলাকান্দি থানা ওই মেয়ের বাড়ি। ওর নাম ছিল দুলি। দুলির সাথে মাত্র 1.5 বছর সংসার করে। ওখানে 1.5 বছর সংসার, ওই বিয়েটা আমার শাশুড়ি করাইছিল। ওই বিয়েটা নাকি ওর পছন্দ ছিল না, এই কারণে ওই দুলিকে ওর মাত্র 1.5 বছর সংসার করে ও ঢাকা চলে আসে। তখন মনে হয় আমার জন্মও হয় নাই। আপনার সাথে তার বয়সের ডিফারেন্স ছিল কত? বয়সের ডিফারেন্স ছিল আনুমানিক, আমার তখন 16 বছর যখন ওর সাথে আমার বিয়ে হয়, 13 বছর আগে। তখন ও আমার কাবিন নামায় দিছিল 31। আচ্ছা, 31 দিছিল মনে হয়, হ্যাঁ কাবিন নামার ভিতরে 31। তার মানে আপনার যখন 16 বছর তখন তার 31 বছর। 31 বছর, তাই মানে আপনার হিসাব অনুযায়ী 15 বছরের ডিফারেন্স ছিল আপনার সাথে। 15 বছর ডিফারেন্স। এবং আপনাকে বিয়ে করার আগে তিনি তার মানে দুটো বিয়ে করছে। আচ্ছা, প্রথম বিয়ের কথা তো আপনি জানতেনই না, তারপর আমরা ওই গেটে চলে আসি যেখানে তার ওয়াইফ এসে আপনাকে খুঁজছে। দ্বিতীয় বিয়েটা যেটা সেটা গেটে চলে আসে, দ্বিতীয় বিয়ে সেটা আমরা শুনি আগে। হ্যাঁ, তারপর দ্বিতীয় বিয়ে উনি মেয়ে দুইটা নিয়ে গেটে চলে আসে। খুব মানে একটা বিকট অবস্থা। সে আইসা সে কান্নাকাটি মানুষের সামনে। আমার একটা মান সম্মান আছে, আমি একটা আনমেরিড মেয়ে, ওখানে আমি চাকরি করি অনেকদিন ধরে, আমাকে সবাই চিনে। আইসা কান্নাকাটি যে বোন তুমি কি করতেছো, ও তো আমার হাজবেন্ড, এই যে আমার দেখো 2টা বাচ্চা, তুমি আমার সংসারটা নষ্ট করো না। তার আগে ও আবার ডিটেলিস্টে আমাকে বলছিল যে দেখো নাহার, আমি কিন্তু মেসে থাকি, ওখানে একটা মহিলা আছে, ওর হাজবেন্ড মারা গেছে। এখানে আমার কাছ থেকে ভাইয়া অনেক কিছু শেখার মতো আছে, যদি আপনার লাইফটা যে দেখে, আপনাদের লাইফ যারা দেখে। ও তার আগে আমাকে মাঝখানে একটু বলছিল যে নাহার তোমাকে একটা কথা বলি, আমি একটা মেসে থাকি, ওখানে একটা মহিলা আছে, ওনার 2টা মেয়ে আছে। ওই মহিলা তোমার সাথে সম্পর্ক চলাকালীন জানে, তাহলে তোমার সাথে সে আসতে পারে তোমার সাথে দেখা করতে। মানে নিজের স্ত্রী এবং নিজের মেয়েদের সম্পর্কে কথা বলছে। হ্যাঁ, নিজের মেয়ে, মানে ওর নিজের মেয়ে আর নিজের স্ত্রীর সম্পর্ক আমাকে ডিটেলসটি দিয়ে নিয়েছে আগে। যে এরকম আমি একটা মেসে থাকি, এরকম ও মানে আসতে পারে, ওই বুয়া, মানে ওর ডাইরেক্ট বুয়া বলছে যে মেচের বুয়াটা আসতে পারে, ওর 2টা বাচ্চা আছে, মেয়ে আছে, ওর স্বামী যে কতদিন আগে মারা যায়, ও আমাকে ফাঁসানোর জন্য অনেক চেষ্টা করতেছে, এভাবে বলছে। আসলে উদয় ভাই জানেন না, আজকে আমার 13 বছর পরে আমার মনের ভিতরের যে অনুভবটা আপনাদের কাছে শেয়ার করতে পারি, আমার এত ভালো লাগতেছে আর এত আনন্দ লাগতেছে যে আমি বুঝাইতে পারবো না। আমরাও আশা করি আপনার এই গল্প শুনে অনেক মানুষ উপকৃত হবে এবং তারাও এই ধরনের মানুষ থেকে প্রতারিত হবেন না। তারপরে কি হলো বলেন? উনি এলেন এবং আপনার সাথে দেখা করলেন। তারপরে ছুটে আসলেন, আসার পরে উনি এইভাবে কান্নাকাটি করে বলতেছেন, ওখানে যে উনি আমার বলছে যে এরকম বুয়া আসতে পারে, 2টা মেয়ে আছে, সে আমাকে ফাঁসাতে দিতে এরকম বলছে। তো বলছে তোমার কাছে আসলে তুমি বলবা যে ঠিক আছে জহির আপনার হাজবেন্ড, তাহলে কাবিন নামা দেখান, এরকম বলছিল। তো ওই যে সুইটি, ওর যে 2টা মেয়ে, ওই সুইটিকেও বিয়ে করে নাই। ঠিক আছে, বিয়ে ছাড়াই ওর 2টা মেয়ে বানাইছো। এই যে আপনি মিরপুরে শাহ আলী মাজারের নাম অবশ্য শুনছেন। হ্যাঁ, ওই শাহ আলী মাজার সুয়া সাক্ষী রেখা বলছিল যে সুইটি তোমার এই শাহ আলী মাজার সাক্ষী রেখা বললাম তোমার সাথে সারা জীবন আমার সংসার করবো, তোমার সাথে আমি সংসার সারা জীবন করবো, আমার বাচ্চা তার মানে বিয়ের পরে ওরা বাচ্চা নিয়ে ফেলাইছিল আর কি। ঠিক আছে, মানে ওদের বিয়ের ডকুমেন্ট ছিল 2টা মেয়ে। হ্যাঁ, তারপরে ওই কথা বললো, কান্নাকাটি করছে। তখন আমার বোঝা বলছিল আমারও দোষ আছে, এখানে আমি স্বীকার করছি, আমার বোঝা বয়সের দোষ ছিল, আমার বোঝার ভুল ছিল। আজকে সেই প্যারাসিটোর আজকে 13 বছর ধরে করতেছি, আরো জানি না সামনের দিকে কি আছে কপালে। তারপরে ওখানে আসলো সুইটি, আসার পরে অনেক কান্নাকাটি করলো, করার পরে আমি বললাম যে ঠিক আছে আপনি যদি হাজবেন্ড হয়ে থাকে তাহলে আপনি কাবিনের কাগজ দেখান। ও বলতেছে যে কাবিনের কাগজ নাই, হারাই গেছে। তখন আমি একদম ফাইন যে এটা আসলে যে বলছে যে বুয়া, তাহলে ঠিক আছে এরা বুয়াই, আমি আর কি এটা মনে মনে ভাবছি। ভাবার পরে ও আমার সাথে অনেক কান্নাকাটি করছে অফিসের সামনে মেয়েদের। ওর নাম হচ্ছে জহির, মানে ওর ভোটার আইডি কার্ডের জহির। আর ওর যে আসল নাম, এটা আমি পরবর্তীতে ওদের বাড়িতে যাই জানতে পারি, আসল নাম হচ্ছে বশির, মানে দেশের বাড়িতে নামটা বশির। আর এখানে যে নামটা, ও মানে ঢাকাতে থাকে, চাকরি করে, এখানে সব জায়গায় ফ্যাক্টরিতে চাকরি করে, গার্মেন্টস ফ্যাক্টরিতে, ওখানে ওর নাম হচ্ছে জহিরুল ইসলাম। তারপর ওই যে 6 বছরের মেয়েটা তাসলিমাকে আমি কোলে নিই, মানে খুব মায়াবী চেহারা মেয়েটার। তাসলিমাকে কোলে নিয়ে বলি যে বাবু তোমার বাবার নাম কি? ও বলতেছে বশির মোল্লা। তখন আমি আরো বেশি ফাইন যে আসলে জহির আর কোথায় বশির মোল্লা। আমি তো জানতাম না ওই ভিতরের নামটা, আমি তো ওর উপরের নামটা জানি। ও বলতেছে আমার বাবার নাম বশির মোল্লা। তারপর আমি আর কিছু বললাম, আমি ঠিক আছে আপা আপনি চলে যান, যদি আপনার ওই বইয়া থাকেন আমি কখনো ওর সাথে বিয়ে বসবো না। আমি একটা নারী, আপনি একটা নারী, আমি চাবো না কোনোদিন আপনার সংসার নষ্ট হোক, কারণ আপনিও নারী আমি নারী। এবার কথা বলছে, বলার পর ও চলে গেছে। ও বলতেছে বোন তুমি জানো আমার স্বামী আজকে আমার 1 মাস 2 মাস ধরে আমার ঘরে আসে না, এবার বলছে। কিন্তু আসলে এটা সিরিয়াস, একদম সিরিয়াস, সত্যি। আমি তো দেখছি সে নাইট করে অফিসে শুয়ে থাকে,
মানে আমার সাথে সম্পর্ক করার পরে থেকে আমাকে মানে আমার কাছে ও ভালো সাজার জন্য ও যাইতো না ঘরে, ওর কাছে যাইতো না। ও শুধু আমাকে বোঝানোর জন্য অফিসে থাকতো নাইটরা, এমনকি আমার দিয়ে নাস্তাও নিয়ে যেত আমার বাসা থেকে। আপনার ফ্যামিলিতে কে কে ছিল? আমার ফ্যামিলিতে ছিল আমার 2টা ছোট ভাই আর আমার মা, আমার বোন। আমার মাটা একটু মানসিক ভাবে ইয়া ছিল। আচ্ছা, তা আপনার বাসায় কি এটা জানতো যে এরকম? না না না, আমার ভাইটা একদম ছোট ছিল। আমার মা একটু মানসিক রোগী আর আমার বাবা নেই, বাবা মারা গেছে 2001 সালে, তখন আমি ছোট। আচ্ছা, ঠিক আছে। তারপরে ছুটি রেগুলা বললাম, বলার পরে ও চলে গেল। অনেক কান্নাকাটি করছিল ছুটি, মেয়ে 2টারে নিয়ে। বলতেছে আমি মেয়ে নিয়ে কই যাবো, কার কাছে যাবো, কে দেখবে আমার, এরকম বলছিল। তারপরে ও চলে গেল। যাওয়ার পরে জহিরকে ফোন করলাম আমি। জহিরের একটা মোবাইল ছিল, ওই মোবাইলটা আমাকে দিয়ে দিছিল জহির। মানে ওর কাছে মোবাইল ছিল না, ও ফ্যাক্সের থেকে আমাকে ফোন করতো। ও তখন কিন্তু মোবাইল সবার কাছে নাই, ওই টাইমটা মোবাইল সবার কাছে, এখন যেমন সবার কাছে মোবাইল তখন ছিল না। তারপরে ও মোবাইলটা আমাকে দিয়ে দেয়, ওর মোবাইলটা, ওর সিম সহকারে ও মোবাইলটা আমার দিয়ে দেয়। দেওয়ার পরে ও যখন আসলো গেটের সামনে, আসার পরে চলে গেল। আমি বুঝাই দিলাম যে আপা ঠিক আছে, যদি আপনার হাজবেন্ড হয় তা কখনো ওর সাথে আমি বিয়ে বসবো না, এইভাবে বলছিলাম। বলার পরে ও কি করলো, জহিরকে আমি সাথে সাথে ফোন দিলাম। মানে ও যাওয়ার পর সাথে সাথে ফোন দিলাম যে আপনি যে বললেন ওরকম তো একজন আসছিল, 2 মেয়ে নিয়ে এসে অনেক কান্নাকাটি করছে, একটা ছিঁড়া কাপড় পিনতে আসছে। মানে সে এতটাই দেউলিয়া হয়ে গেছে তার স্বামীর জন্য, সে একটা ছিঁড়া কাপড় পিনতে আসছিল গেটের সামনে, একটা শাড়ি পিনতে আসছিল সে। তা আমি অবাক হয়ে গেছিলাম দেখা। তারপরে ওনাকে ফোন দিলাম, দেওয়ার পর উনি বলতেছে যে হ্যাঁ অবশ্যই, সেটাই তো তোমাকে আমি বলে রাখছিলাম আগে। হ্যাঁ। তারপর ও কি করলো, কারা জানি মা সাজাইছে। মানে ফোন নাম্বার তো ওইটা আমারই, ওর ফোন নাম্বার তো আমার কাছে রয়েছে, ফোনও রয়েছে আমার কাছে, ওর সিমের নাম্বারও আমার কাছে। ও কারা জানি মা সাজাইছে, মা সাজান, তখন তো আমি বুঝিনি, এখন বুঝতেছি এটা। ও কারা জানি মা সাজাইছে। সাজানোর পরে ও বলতেছে তুমি আমার মার সাথে কথা বললাম, বিয়ে করছি নাকি। তারপর একটা মহিলা নাম্বার দিল, বললাম যে আন্টি আপনার ছেলেকে বিয়ে করছে, বিস্তারিত সব বললাম তার, এরকম একটা মহিলা আইছে 2টা মেয়ে নিয়া আপনার ছেলেকে বিয়ে করছে, এই সে অনেক কথা জিজ্ঞাসিলাম। সে শুধু সব কথাই না না বলছে, বলছে আমি জানি না। বললাম যে কি জানেন না, আপনার ছেলে বিয়ে করছে, 2টা মেয়ে আছে, আপনি জানেন না? হ্যাঁ বলছে আমি জানি না, কিছু জানি না আমি বলছি দেখেন আন্টি ঠিক করে বলেন। হ্যাঁ আমি তো বললাম তো আমি কিছুই জানি না এগুলো। কেন ওর মা ছিল নাকি অন্য কেউ মা সাজাচ্ছিল সেটা আমি ক্লিয়ার জানতাম না। তারপরে ও আমার বলতেছে তুমি কালকা থেকে আর অফিসে যাইবা না, ওই অফিসে তুমি আর যাইবা না। আমার বলতেছে আমি কি করবো, তুমি বাসায় থাকো, তোমার খরচ যাবতীয় খরচ আমি দেবো, তুমি বাসায় থাকো, তুমি অফিসের গেটের সামনে আর যাইবা না, ফ্যাক্টরিতে তো যাইবা না, অফিসের গেটের সামনে যাবে। আমি ঠিক আছে যাবো না, যেহেতু ওকে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসি। তারপরে ও হঠাৎ করে একদিন আমার মা দেশে চলে যায়, আমি অফিসে যাওয়া বন্ধ করে দিলাম, আমার মা দেশে চলে যায়। আমার 2 ভাই আর আমার বোন আর আমি, আমাকে 4 জন আমার খালার কাছে রাইখা, মানে খালারে নিয়ে আসছে আমার বাসা। আমার মা জানে একটা কি জমির কাজে গেছিল। পরে ও হঠাৎ করে অফিস থেকে চাকরি ছেড়ে দিয়েছে, আমি তো আমার চাকরি ছাড়াইলো। ছাড়ার পরে একদিন, এটা আপনি মিরপুরে একের কথা বলতেছি, ওখানে হঠাৎ করে একদিন আইসা পড়ে। মানে ও আইসা আমার বলে না যে আমি তোমার বাসায় আসতেছি, হঠাৎ করে দেখি যেন একটা চাদর, শীতের দিন ছিল তো, একটা চাদর গায়ে দিয়ে আসছিল। আইসা বলতেছে, দরজা লক করছে, করার পর দরজা খুলছে, দেখি যে ও। তারপর বলতেছে যে তুমি একা কেন করে। পরে আমি বললাম যে মা তো দেশে গেছে। ও কবে গেছে? আমি গেছে আজকে 2-3 দিন হয়েছে। কই তুমি তো বললা না। আমি বলি নাই, আপনার এইসব কথা বলার সুযোগ পাইনি, হয়তো বলি নাই কারণে। বলতেছে তোমার আমার সাথে যাইতে হবে। আমি কোথায় যাব? বলছে তোমার দেশে নিয়ে যাব, তোমার বিয়ে করবো। আমি বলছি দেশে নিয়ে যাবেন কেন, এখানে আপনার আত্মীয়-স্বজন গার্জিয়ান নিয়ে আসেন। ও বলতেছে না আমার কেউ গার্জিয়ান ঢাকাতে নাই, আর আমার গার্জিয়ান যা আছে সব দেশে, আমি তোমাকে আমার দেশের মাটিতেই বিয়ে করবো। এভাবে বলে। বলার পরে ওর দেশে আমাকে নিয়ে যায়, গাবতলী থেকে টিকিট কাটে, আনুমানিক 10টা ছিল রাত। টিকিট কাটার পরে ওর নিয়ে যায় মাগুরা, ওর বাড়ি হচ্ছে ফরিদপুর। মাগুরাতে নিয়ে যায় ওর খালা বাড়ি। মাগুরাতে নিয়ে যায়, যাওয়ার পর ওখানে রাত 2টা বাজে। বাজার পরে ও আমাকে বলতেছে যে কি করা যায়, রাত তো অনেক, কোথায় থাকবে তো রাত্রে। তা এখন যেরকম আমি কথা বলতেছি, আসলে আমি ওরকম ছিলাম না আগে। তখন আমার বয়স ছিল মাত্র 16। এখন আমার মাথায় বুদ্ধি আছে, জ্ঞান আছে, আমার 2টা বাচ্চা আছে, আমি মা হয়েছি, আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, আমার ছেলে একটা মাদ্রাসায় পড়ে। এখন আমার অন্য রকমের চিন্তা ভাবনা, তারপর আমি এখন অন্যরকম আছি। তখন তো এরকম ছিলাম না। আর যদি তখন এরকম থাকতাম তাহলে তখন ধোকায় পড়তাম না। জীবনে তো অনেক ধোকা খাইছি ওর কাছ থেকে, আমার হাজবেন্ডের কাছ থেকে ধোকা খাইছি। এরকম ধোকা যেন আর কোনো নারী না খায়। তারপরেও আমার নিয়ে যাওয়ার পরেও বলতেছে যে কি করা যায় এত রাত্রে। তাই আমি বললাম কি করবেন করেন। চলো একটা হোটেলে যাই, হোটেলে থাকি, সকালে যাব খালার বাসায়। আমি ঠিক আছে যান। তারপর হোটেলে যখন আমার নিয়ে ঢুকে, তখন ওই যে হোটেল ম্যানেজার মাইন্ড করছিল, মানে ওর সাথে আমার সাথে বয়সে অনেক ডিফারেন্ট। হোটেল ম্যানেজার মাইন্ড করছে, মাইন্ড করার পরে ওরা বলতেছে যে কি হয় আপনার। ও বলতেছে আমার ওয়াইফ। বলছে ঠিক আছে যান। নাম লেখছে, ওর নাম আমার নাম লেখছে, রুমের চাবি দিছে। দেওয়ার পরে ও আমার নিয়ে দোতলায় যায়।
যাওয়ার পরে ভিতর থেকে দরজা লক করে দিল। দেওয়ার পরে ওখানে যে হোটেল ম্যানেজার হাতে সন্দেহ লাগার কারণে তারা আবার পুলিশ ফোন করছিল। আচ্ছা, পুলিশ ফোন করার পরে ওখান থেকে পুলিশ আসছিল। আচ্ছা, আসার পরে ও যখন দরজা লক দিছে বাইরের থেকে, তখন ও অনেক ভয় পাইছে, কারণ ও 2টা সংসার করছে, ও জানে, আমি তো এইসব কিছু জানি না। ও বারবার বলতেছে যে নাহার কি যেন আসছে, তুমি বলবা যে ও আমার হাজবেন্ড। আচ্ছা, ঢাকাতে গেছিলাম ডাক্তার দেখাইতে, আচ্ছা, অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে পারতেছি না, হোটেলে উঠছি। তখন আমি মানে একদম কাঁপতেছি, মানে কি করব কি বলবো দিশা পাইতেছি না, অনেক ভয় পাইছি আমি। তারপর পুলিশ যখন আসে তখন সিভিলে আসে, পুলিশের পোশাক আসে, পুলিশ আমার মাথার ভিতরে হাত দিচ্ছে, দিয়ে বলতেছে মা তুমি কোথা থেকে আসছো? তা আমি বললাম যে আঙ্কেল ঢাকা থেকে আসছি। কি হয় তোমার? বললাম যে আমার হাজবেন্ড। তোমার হাজবেন্ড? হ্যাঁ আমার হাজবেন্ড। কোথায় গেছিলা? ডাক্তার দেখাতে গেছিলাম আঙ্কেল। বলতেছে ও তাহলে তোমার বাড়ি কোথায়? পরে ওর কাছে সব জিজ্ঞানোর পরে এরা দেখে যে আমার কথার সাথে ওর কথা মিলছে, মিলার পরে 5 মিনিট মনে ছিল প্রশ্ন করছে, পরে ওনরা চলে যায়। যাওয়ার পরে ওখানে রাতটা থাকি, মানে 2টা থেকে সকাল পর্যন্ত থাকি, 8টা পর্যন্ত রাতে। থাকার পরে ও আমাকে নিয়ে ওর খালার বাড়ি যায়। খালার বাড়ি যাওয়ার পরে ও যেন আগে ওর খালারে আর খালা তো বোনের না ভাইরে কি যেন বইলা রাখছিল, রাখার পরে মানে তারা যেন না বলে আমার কাছে যে ওর বউ আছে, এমনকি 2টা বিয়ে করছে, আবার দ্বিতীয় ঘরের 2টা মেয়ে আছে, এটা যেন না বলে। নেওয়ার পরে কেমন আমার মানে তখন তো আমি অন্যরকম ছিলাম, এখন 2টা বাচ্চার মা হয়েছি। তো ওর খালা তো বোনে দেখে অবাক হয়ে গেছে যে এরকম একটা মেয়ে, মেয়েটার বয়স অল্প, মেয়েটা দেখতে খুব সুন্দর, এই মেয়েটা কিভাবে ওর সাথে এলো, এরকম মমতা সাপুর শুধু বারবার ভাবতেছে। তা আমার বলতেছে আপা, আমি বললাম জি। কয় আপনি ওর সাথে কেমনে আসলেন? আমি বুঝলাম না। পরে বলতেছি কেন আপু এই কথা বলেন কেন? পরে সে থাইমা যায়, থামার পর আর কিছু বলে না। তারপর দেখি যেন আমার মানে আমার ওই যে খালাতো ননদটা, ও তারপরে খালাতো ভাসুর রাজ্জাক ভাই, তারপরে হলো ওর শাশুড়ি, আমার ওই খালাতো ননদের শাশুড়ি, শ্বশুর, ওর দেওর, সবাই মিল্লা দেখি শুধু জায়গায় জায়গায় গুঞ্জন করে, মানে 4-5 মিল্লা জায়গায় জায়গায় গুঞ্জন করতেছে। হেরা শুধু এই গুঞ্জনটাই করতেছে যে এই যে একটা কম বয়সী একটা মেয়ে নিয়ে আসছে, ওরও তো 2টা মেয়ে আছে, ও আর আগেও একটা বিয়ে করছে, এখন আবার একটা বিয়ে করছে, সে ঘরে 2টা মেয়ে আছে, এখন আবার আর একটা মেয়েকে নিয়ে আসছে, এরকম তারা মানে অনেক চিন্তা ভাবনা করতেছে। দেখি জায়গায় জায়গায় শুধু মানুষের গুঞ্জন। তো ওরা বলতেছি যে শোনেন ওইখানে এরা এত কি গুঞ্জন করে, আপনি তো আমার বিয়ে করার জন্য নিয়ে আসছেন, তারা বিয়ে দিয়ে দেবো, আপনি ঢাকা থেকে বলে আসলেন, তাহলে এত গুঞ্জন কিসের? ও বলতেছে যে তুমি জানো ওই যে মমতাজটা না, এই মমতাজটার বিয়ের কথা আমার সাথে ছিল, এখন তোমার নিয়ে আসছি না, এই কারণে এখন সহ্য হইতেছে না, মানে মমতাজের বিয়ে আর আমার সাথে হইলো না, তোমার সাথেই হইতেছে। ও আবার আমার এমনি বুঝাইলো। বুঝানোর পরে পরের দিন সকালে দেখলাম রাজ্জাক ভাই ওর সাথে অনেক রাইগে গেছে, এই তুই বেদব, তুই এরা করলি কেন, তুই আবার এই মেয়ের নিয়ে আসলি কেন, এভাবে বলছে। রাজ্জাক ভাই বারবার বলতেছিল বোন তুমি একটা খুব সুন্দর মেয়ে, তোমার বয়স কম, তুমি কেন ওর সাথে আসলা, বারবার এই কথা বলছিল। তখন আমার মাথায় ঢোকে না। তারপর ও রাজ্জাক ভাই ডাইকে নিয়ে গেছে অন্য সাইডে, ডাইকে নিয়ে অনেক কিছু জানি বলছে। বলার পরে রাজ্জাক ভাই এসে বলতেছে তুমি কিভাবে বিয়ে করবা, আমার জিজ্ঞেসে। তাই আমি বলছি ভাই কিভাবে বিয়ে করবো? বলতেছে তুমি কি কাজের থেকে কাবিন করবা নাকি কোর্টের থেকে কাবিন করবা? আমি বলতেছি যে ভাইয়া কিভাবে কাজের থেকে করব নাকি কোর্টের থেকে করব, আমি তো এগুলো কিছু বুঝি না, আপনাদের যেটা মনে চায় আপনারা সেটাই করেন। তারপরে কোর্টের থেকে 1 লাখ টাকার কাবিন দিয়ে দেয় রাজ্জাক ভাই, কোর্ট কাবিন করে দেয় 1 লাখ টাকা দিয়ে রাজ্জাক ভাই, মানে ওর আপন খালাতো ভাই। তা রাজ্জাক ভাই খুবই মানে 2 দিন না 3 দিন ছিলাম ওই বাড়িতে, অনেক মানে সে একদম আপন বোনের মতনই আমার বুঝছে, আর শুধু বুঝাইছে আমারে যে কোনো কিছু করার আগে একবার ভাববা, খালি এই কথাটাই বুঝাইছে, কিন্তু সে প্রকাশ করে নাই, শুধু এটাই বুঝাইছে। আর বুঝাইছে তোমার সামনের দিকে কি আছে জানি না, শুধু এইটাই বুঝাইছে রাজ্জাক ভাই। আর এটি ছিল আসলে ওই ভদ্রলোকের, আপনি যার কথা বলছেন জহির, তার হচ্ছে তৃতীয় বিয়ে। হ্যাঁ আমি তার তৃতীয় স্ত্রী। আর আপনার এটি প্রথম বিবাহ? আমার এটি প্রথম বিবাহ। পর ওখান থেকে বিয়ে দিয়ে দেয় রাজ্জাক ভাই। রাজ্জাক ভাই তার আত্মীয় স্বজন ছিল, তারা বিয়ে দিয়ে দেয়। দেওয়ার পরে রাজ্জাক ভাই মানে সে আমার জন্য অনেক মন কালা করছিল, সে বারবারই একটা কথা বলতেছিল যে মেয়েটার বয়স একদম অল্প, এটাই বারবার বলতেছিল। তারপরে ওখানে আমরা বিয়ের পরে থাকি আরো 4-5 দিন। থাকার পরে ও আমাকে ঢাকা নিয়ে আসে। ঢাকায় একবারে এমন জায়গায় আসছে যাতে ওরে যেন ওর আগের বউ আর খুঁজে না পায়। ও আমাকে নিয়ে ডাইরেক্ট গাজীপুরে আসে, ওখানে জীবনে আমি যাইও নাই, ও ওখানে জানে। গাজীপুরে নিয়ে আসে, আসার পরে ওখানে আমরা থাকি, সংসার করি। করার পরে 3-4 মাস 5 মাস 6 মাস এরকম বেরিয়ে যায়। যাওয়ার পরে খুব ভালো, আমি রান্না করতে জানতাম না, মানে ও আমাকে এতটাই যেন ভালোবাসা দিছে যেন ওনারে ভুইলা যাওয়ার মতো যেন কোনো রাস্তাই রাখে নাই, মানে আমার সারা জীবনে ওনার কাছে থাকতে পারে। সে আমার এতটাই ভালোবাসা দিছে, এতটাই আদর দিছে, এরকম। তারপরে ওখানে আমরা সংসার করতে থাকি গাজীপুরে।
এক সময় সংসার করতে আমার 6 মাস না 8 মাস যখন, তখন আমি প্রেগনেন্ট হই, আমার মেয়ে বাবুটা আমার পেটে আসে। আসার পরে আমি ওরে বলতেছি যে এই তো আমার এরকম, ও বলতেছে হ্যাঁ আসছে, থাক, সমস্যা কি, হবে বেবি, সমস্যা কি। তা আমি বলতেছি যে কেন এত তাড়াতাড়ি, ও বলতেছে হ্যাঁ সমস্যা নাই, নাও। পরে আমি নিলাম, নেওয়ার পরে যখন আমার মেয়েটা পেটে, তখন আমি একদম মানে পুরোপুরিভাবে জানতে পারি, যখন আমার মেয়ে 8 মাসের পেটে, তখন আমি পুরোপুরি জানতে পারি যে ওর যে লোকটা যে বুয়া সাইজে আসছিল গার্মেন্টসের গেটে, ওর 2টা মেয়ে আছে, এমনকি ওই সুইটি ওর বউ। তখন আমি পুরোপুরি ভাবে জানতে পারি। জানার পরে মানে মানসিক ভাবে আমার এমন অবস্থা হয়েছিল, মানে বাঁচার মতো কোনো ইয়া ছিল না আমার। মানে আমি কখনো খাইতাম না, কখনো একদম বিছনায় শুইতাম না, মাটিতে গড়াইতাম, এত কান্না করতাম। আর মানুষ ভিড় ধরে যেত দরজার সামনে, যে এত মানুষ মারা গেল, মানে আমার বাবা যে মারা গেছে তাও মনে হয় আমি এত কান্দাই নেই। যখন শুনছি যে এতগুলা সবই মানে এগুলা ওর ফাঁদ ছিল, ও মানে এরকম আমার পটায় বিয়া করছে, এগুলো সব ওর নাটক ছিল, তখন মনে আমি শুধু বারবার বলতাম যে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, এরকম কান্না করতাম। ওদিকে আমার বেবি পেরে মানে এরকম আমার এই অবস্থা। তারপর বলতেছে যে ও আমার সাথে কান্না করতেছে, আমি এত কান্না করি, ও আমার সাথে কান্না করে আর কি আমি যা কিছু করছি তোমাকে পাওয়ার জন্য করছি, এরকম বলে। পরে আমি বলছি তাহলে আপনি একটা বিবাহিতা ছেলে, আমি একটা অবিবাহিত, কেন আপনি আমার জীবনটা নষ্ট করলেন? আমার বাবা নাই, আমার 2 ভাই ছোট ছোট, আমার এক ভাইয়ের বয়স তখন মাত্র 8 বছর, একটার বয়স 6 বছর এরকম। তখন আমার মা একটু মানসিক ভাবে অসুস্থ, তো আমি অনেক কান্না করি যে আমার পাশে কেউ নেই। আজকে যার সাথে আমি বিয়ে বসলাম, আমার একটা বাচ্চা পেটে, এখন আমি কার কাছে যাবো এই দুঃখের কথা নিয়ে? আমার তো বাবাও নাই, আমার বড় ভাই নেই, আমার মা একটা মানে থাইকাও নাই, এরকম আমি অনেক কান্নাকাটি, এত কান্নাকাটি করি মানে ধারণার বাইরে। তখন ও কান্দে, মানে আমি যেরকম কান্দে ও আমার সাথে সাথে কান্দে, আর বলে কি যা করছি তোমাকে পাওয়ার জন্যই বলছি, এভাবে বলে। পরে এভাবে সংসার চলতে থাকে, থাকার পরে আমার মেয়েটা হয়, হওয়ার পরে ভালো, আমি রান্না করতে জানতাম না, ও আমরা রান্না করা শিখেছে। আমি সংসারে কোনো কাজে জানতাম না, সবই ও আমার শিখেছে। ও বলতো হ্যাঁ দেখো যে মেসে থাকতাম না, রান্না করে খাইতাম, এই কারণে। আমি বলতাম এত সুন্দর রান্না করতে পারেন আপনি? ও বলতো হ্যাঁ আমি মেসে থাকতাম তো, এই কারণে আমি রান্না করে খাইতাম, যার কারণে তোমার শিখাইতে পারছি। পরে আমার রান্না করা শিখেছে সুন্দর, আমি সংসার করতেছি ওর সাথে ভালো। তারপর যখন মেয়ে হয়, হওয়ার পরে মানে মেয়ের যখন 1 বছর হয়, তখন জানি কেমন উল্টা পাল্টা হয়ে যায়, একদম উল্টা পাল্টা হয়ে যায়। মানে কেমন জানি আমার কথা শোনে না, মানে আগের মতো ভালোবাসে না। আবার দেখি নাইট করে, সেই নাইট আবার শুরু হইলো। আমার বিয়ের আগে যেরকম নাইট করছে ওই রকম নাইট করে। 2 বছর অলরেডি ভালো ছিল, মাঝখানে দেই নাইট করে, বাসায় ঠিক মতো আসে না, ফোন ব্যস্ত থাকে 1 ঘন্টা 2 ঘন্টা, ওর আবার আরেকজনের সাথে রিলেশন শুরু হয়ে গেছে। আচ্ছা, এরকম করে। তখন আমি শুধু কান্না করি, শুধু কান্না করি, কান্না ছাড়া আর কোনো কিছু ছিল না। আজকে আমার এই যে চোখের চশমা দেখেন না, এটা শুধু আমার কান্না করতে করতে আমার চোখে দুটো নষ্ট হয়ে গেছে। আমি এই যে চশমা ছাড়া কিছু দেখতে পাই না। বিয়ের কতদিন পরে ওনার এই পরিবর্তনটা হলো? বিয়ের 2 বছর ঠিক ছিল। আচ্ছা, 2 বছর পরে আবার পরিবর্তন, সে আগের স্থানটা নিয়ে নিছে। ওকে, এই যে পরিবর্তনটা, এর মধ্যে কি আপনার তার প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ, বা তারা কি আপনার সাথে আর কন্ট্যাক্ট করছিলেন, বা তার মেয়েরা? হ্যাঁ, না, ওর ওয়াইফ তার মাঝখানে আমাকে একবার বলছিল ফোন দিয়া, যখন আমি পুরোপুরি জানি, তখন আমার একদিন ফোন দিয়া না, তখন মানে ওর আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করতাম, আমার গর্ভ অবস্থায়, আশুলিয়া গর্ভ অবস্থায় এখন চাকরি করতাম, ওইখানে আসছিল সুইটি ওইখানে আসছিল। আসার পরে সুইটি মেয়ে নিয়ে আসে নাই, সুইটি এক আসছিল, 2টা লোক নিয়ে আসছিল, মানে ওর কিছু শাস্তা করবো রাস্তার ভিতরে, যে কেন তুই মেয়ে রেখে এখানে আর বিয়ে করে সংসার করতেছিস, এরকম শাস্তা করার জন্য আসছিল আশুলিয়াতে। তো ওইখানে সুইটি আমার হাত ধরে অনেক কান্না করছিল, যে বোন তুমি বিয়ের সাথে সাথে বাচ্চা নিয়ে ফেলাইলা, তোমার তো আমি বলছিলাম যে আমি ওর ওয়াইফ, তুমি তো বিশ্বাস করো নাই, তোমার সংসারটা কতদিন টেকে আর তোমার কতটা ভালোবাসে, এইটাই শুধু তোমাকে বইলা গেলাম, আমার মতো একদিন তোমারও চোখের পানি ফেলাইতে হইব, এইটা আমার সুইটি বলছিল। কিন্তু আজকে যদি এই অনুষ্ঠানটা সুইটি দেখে, তাহলে আমার মনে হয় যে আমার কষ্টটা আরো বেশি দূর হইব, কারণ সুইটি আমার অনেক সতর্ক করছে। ও বারবারই বলছিল যে তোমার স্বপ্নটা কত দূর, তোমার সংসারটা কত দূর, তোমার ভালোবাসাটা কত দূর, কিছুদিন যাও তুমি ঠিকই বুঝবা। ছুটি যাওয়ার সাথে 6 বছর সংসার করছে, অনেক যন্ত্রণা পোহায় সংসার করছে। ছুটির মাথার ভিতরে পিটান দিয়া 6টা সেলাই দিছে। আমার সাথে যখন আশুলিয়াতে দেখা হয়, তখন এগুলা কান্না করে বলছে আমারে। আর আঙ্গুল একটা ভাঙা ছুটির, সে বলছে দেখো যে আমার মায়ের যে আমার আঙ্গুল ভাঙিয়ে দিছে, এখন তোমার বিয়ে করে তোমার নিয়ে খুব আনন্দ আছে, আর আমি আমার মেয়ের নিয়ে, আমার 2টা মেয়ের নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে কান্দি, মানুষের কাছে যাই, কিভাবে চলবো, কিভাবে খাওয়া দাওয়া করবো, এভাবে বলতো। তা আমি বলতাম যে আপনি তো টাকা দিতে বলি, যখন আমি শুনছি না তখন আমি টাকা দিতে বলতাম, সবসময় বলতাম যে তোমারই তো মেয়ে, তুমি দাও টাকা। আর যখন আমি পুরোপুরি ভাবে জানছি, তখন কিন্তু আমার মেয়েটা গর্বে ছিল।
আর তখন মানে তার প্রতি আমার এতটাই ভালোবাসা ছিল আর এতটাই টান ছিল, মানে তারা যে ভুইলা যে থাকবো ওরকম কোনো কিছু আমার ছিল না। তারা যে ভুইলা আমি অন্যভাবে থাকবো, একা থাকবো, ওরকম কোনো কিছু ছিল না। তারপরে ও ছুটি ওখানে আসার পরে ও ছুটির অনেক গালাগালি দিছিল, গালাগালি দিয়ে একটা ধাক্কা দিছিল, মানে একটু লেগে মানে গাড়ির তলে পড়ে নাই। বলতেছে তুই এখানে আসছিস কেন, তোর তো আমি চিনি না, ছুটির বলতেছে। পরে ছুটি যখন বলছে যে তোরা আমি চিনি না, তখন অনেক কান্না করতেছে রাস্তা খাড়িয়া। ও ছুটির বলতেছে তোরা আমি চিনি না, না চিনি না বললেও আমার হাত ধরে সামনে নিয়ে গেছে। তখন আমার ভিতরে একটা অনুভব কাজ করছে যে তার আগে 2-3 দিন আগে যখন আমি সব জানতে পারছি, তখন বলছিল যে আমার বোর পরকীয়া আছে, সে পরকীয়া করে। আসলে কিন্তু এটা ছিল ফাঁদ। আচ্ছা, আমার কাছে ভালো হওয়ার জন্য একটা ফাঁদ ছিল। ও বলতেছে ছুটির সাথে দিদার নামে এক লোকের সাথে ফাঁদ আছে, মানে এগুলো হচ্ছে আপনাকে বলেছে। হ্যাঁ, তখন যখন বললো ছুটির বললো যে আমি চিনি না, তখন ছুটি রাস্তায় দাঁড়িয়ে কান্না করতেছে। তখন ও ছুটির সামনেই আমার হাত ধরে ও আমার নিয়ে সামনের দিকে আগাইতেছে, মানে ছুটির ধাক্কা দিছে, একটা ধাক্কা ধরবে ছুটির রাস্তার ভিতরে, রিস্কা অনেক যাইতেছিল, পরে এক সাইড হয়ে গেছে। পরে ও আমার হাত ধরে নিয়ে ছুটির সামনে হাত ধরে নিয়ে ও প্রথমে ছুটির বলতেছে চিনি না বলে আমার হাত ধরে নিয়ে হাঁটাতেছে। তখন আমি মনে মনে ভাবলাম যে ও তো তাহলে তো আসলে ওর সাথে রিলেশন খারাপ, নাইলে কিভাবে এইভাবে রাস্তার ভিতরে ধাক্কা দেয়, তারপরে বলে যে তোরা আমি চিনি না। তখন আমি ভাবলাম যে না, ও তো আমার তাহলে অনেক ভালোবাসে, এরকম বুঝলাম। তারপর বোঝার পরে ও নিয়ে নেওয়ার পর আমি বাসায় এসে মন খারাপ, পরেও আমার ভাত রান্না করে খাওয়াই দিল। বলছে মন খারাপ করো না, এগুলো আর জীবন আমার জীবনে আসবে না, তুমি আমার শেষ পর্যন্ত থাকবা, এইসব আর কখনো আমার জীবনে আসবে না, এগুলো আমি রাখবো না। পরে বলছে তাহলে আপনার মেয়ে, বলছে মেয়ে যদি আমাকে দিয়ে দিব আমি পালতে দিয়ে দেবো, এরকম বলছে। হয়তো আমার মার কাছে রাখবো না, বোনের কাছে রাখবো, এরকম বলছে। বলার পরে কোন জায়গায় ছিলাম, আপনার হাজবেন্ডকে মানে সে হচ্ছে তার ওয়াইফকে হাত ঝাড়ি দিয়ে চলে গেল, যে তাকে চিনে না। হ্যাঁ, থেকে চিনে না। হ্যাঁ, ওখান থেকে পরে আমার নিয়ে যায়, যাওয়ার পরে আমার বেবিটা আর 2 মাস পরে আর ছুটি ওখানে আসে না। আমার পর 2 মাস পরে আমার বেবিটা হওয়ার পরে ও পরিবর্তনে চলে যায়। ও মোবাইল আমাকে ধরতে দেয় না, মোবাইল টয়লেটে গেলে ওর লঙ্গির পিছনে করে খুইসা নিয়ে যায়, আর রুমে যখন ঢুকে তখন আর মোবাইলটা অফ থাকে, নয়তো সাইলেন্ট থাকে, এরকম করে। এরকম করতে 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 আমার মেয়ের মানে যখন 1 বছর হয়ে গেল গা, তখন ও অলরেডি মানে মাঝে মাঝে বাসায় আসে না, একটা না 2 দিন 3 দিন আসে না। প্রশ্ন করলে অফিসের কাজে বাইরে গেছিলাম। সে একটা লাইন চিপে চাকরি করতো, তখন একটা লাইন চিপ মানে তার আন্ডারে 70 জন লোক কাজ করতো, সে অফিসের কাছে কিভাবে বাইরে যাবে? তো আমার যেভাবে বুঝাইতাম ওইভাবে বুঝতাম। কখন আমি ওর প্রতিবাদ মানে ওর খারাপ জায়গায় প্রতিবাদ করতাম, কিন্তু কোনো সময় আমি ওকে বকাবকি করতাম না। তারপর বলতাম যে তোমার কি অফিসের কাছে বাইরে যেতে হবে? হ্যাঁ, আমার অফিসের কাছে বাইরে যাইতে হবে, এরকম যাইতে হবে, করার কিছু নাই, চাকরি করি গার্মেন্টসে, যাইতে হবে বাইরে, করার কিছু নাই। ও শুধু সবসময় এটাই বলে। বলার পরে আমার মেয়েটা এরকম করতে করতে 1 বছর যখন হয়ে যায়, তখন ও কোথায় জানি জায়গা 7 দিনের জন্য, 7 দিনের জন্য জায়গা। 7 দিন ঈদের ছুটি ছিল, 7 দিন, হ্যাঁ 7 দিন 8 দিন জায়গা। যাওয়ার পরে 7 দিন টোটালি ওর মোবাইল বন্ধ। এক মেয়েকে নিয়ে কক্সবাজার করতে গেছে, কুয়াকাটা করতে গেছে। মেয়েটার বাড়ি হচ্ছে বরিশালে, মেয়েটার নাম ছিল তমা, ঠিক আছে। ও এক মেয়েকে নিয়ে ঘুরতে গেছে অলরেডি, অফিসে ছুটি পাই আমার কাছে না বলে গেছে। এদিকে আমার ঘুম নাই, খাওয়া নাই, আমি মেয়ের নিয়ে কান্নাকাটি করি, আমার মার কাছে যাই, ওই আমার মামাতো বোনের কাছে যাই, খালাতো বোনের কাছে যাই, এরা সবাই শুধু আমার দোষ ধরে। তুই তো শুনলি এইবার আগে যে 2 বউ থুইয়া মেয়ে থুইয়া তোরে বিয়ে করছে, তারপরও তুই তাকে তুই ভালোবাসিস, তাকে ছাড়তেই পারতেছিস না, তোর মেয়ে হয়লি, এখন এই তোর মেয়ে থুইয়া তোরে থুই আবার গেল গা, তা কি করবি তুই, কর তোর ভালোটা তুই বোঝ। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে এখন আমি কি করতে পারি, এখন যদি আমি ডিভোর্স করে দিই তাহলে আমার মেয়ে কাকে বাবা ডাকবে, এরকম ভাবতাম। আর আমার মেয়েটা খুব আর বাবার ভক্ত ছিল, বাবা না থাকলে খালি কান্না করতো, বালিশ আনিয়া দিত যে মা আব্বুর বালিশ, আব্বু কই, এরকম কান্না করতো। পরে 7 দিনের লেগে অলরেডি জায়গা যাওয়ার পরে 7 দিন আর মোবাইল বন্ধ। আর ওই 7 দিন আমি অসুস্থ, মানে কান্না করতে 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 অসুস্থ হয়ে গেছি, কোনো খাওয়া দাওয়া বন্ধ। আমার মা আমারে বুঝায় যে বাবা কান্দিস না, কপালে যা আছে তাই হয়েছে, তুই কি করবি, এই চিন্তা কর, তোর মেয়ের লইয়া কেমনে বাঁচবি তুই, সেই চিন্তা কর। পরে 7 দিন পরে ও আসে, আসার পরে আমার আত্মীয় স্বজন যারা যারা ছিল সবাইকে ডাক দিছি, মামাতো ভাই, খালাতো ভাই, এখানে থাকি অনেক বছর ধরে, এখানে কিছু বাড়িওয়ালারা চিনে আমাকে, ছোটবেলা থেকেই থাকি এই এলাকায়। পরে কিছু বাড়িওয়ালারাও 2-3 জন আসছিল, আইসা ওরা বলছে যে তুমি কেমন ছেলে, তুমি এর আগে দুইটা বিয়ে করছো, তোমার মেয়ে আছে আগের ঘরে, এখানে একটা মেয়ে হয়েছে, মোট তোমার 3টা মেয়ে, তারপর তুমি কেন এরকম বাইরে বারবার বাইরে চলে যাও, এই মেয়েটা তো তুমি পছন্দ করে বিয়ে করছো, তোমার কিসের অভাব তুমি বলো, তোমার সাথে কত বয়সের ডিপেন্ড তার, তোমার চেয়ে কি সে কম নাকি কোনো দিক দিয়ে, তুমি কেন এরকম করো, এভাবে ওকে বলছে। বলার পর ও বলতেছে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। পরে ওর সিমটা বন্ধ ছিল, সিমটা ওর মোবাইলের সাথে সাথে ওর যে সিম যে মোবাইলে মানে যেটা অফ ছিল
ওটা বাসায় সব করে রাখছে। মোবাইলটা মানে মেয়েটা দিয়ে আসছে, মোবাইল নিয়ে আসছিল না বাসায়, তার টাকা নিয়ে গেছিল সাথে করে 8,000, ওই টাকাটা 8,000 টাকা থেকে 10 টাকা ফিরে নিয়ে আসছিল, আর মোবাইল আনে না, মোবাইলের সিমটা নিয়ে আসছিল। তাই যখন বিচারটা হইতেছিল, মামাতো ভাই খালাতো ভাই যখন বসছিল, তখন আমার মানি ব্যাগ থেকে ওর সিমটা আমার মোবাইলে ঢুকাইছিলাম, ঢুকানোর সাথে সাথে তো আমার ফোন দিছিল। তখন আমরা বুঝতে পারলাম যে মেয়ের সাথে। পরে মেয়েটা অনেক কান্না করছিল, অনেক কান্না। মেয়ের লাস্টে আমরা ফোন দিয়ে শুনছিলাম ওই মেয়েটা গলায় ফাঁসি দিতে গেছিল ওর আত্মীয় স্বজনের, মানে ওই তো আমাকে এমন ফাঁদে ফেলছিল, মানে তোমার অবস্থাই খারাপ হয়ে গেছিল। পরে তো আমার বলতেছে যে আপু তো বলছে যে ও বিয়ে করে নাই। পরে বললাম দেখো এই যে আমার বিয়ে হয়েছে আজকে 2 বছর, আমার একটা মেয়ে আছে, সে আগেও তার বউ আছিল 2টা, একটা করে তার সন্তান আছে, সেই জায়গায় সে বুয়াই সেই করে আমার বিয়ে করছে, কসম কাটছে, মসজিদ সাক্ষী রাখছে, এখন আবার তোমার সাথে এরকম করে। পরে আমার আত্মীয় স্বজন অনেক বুঝাইছে, বুঝানোর পর আমার খালাতো ভাই ওরে মারতে গেছিল লাঠি নিয়ে, যে তুই কেমন মানুষ, তুই এরকম বারবার জায়গায় জায়গায় বিয়ে করছিস। পরে আমি আর মারতে দিই না, আমার মেয়ে কান্না করছিল। আমি বলছি ভাইয়া কিছু বলার দরকার নাই, ওরে জি জ্ঞান, ও কি সত্যি কি সংসার করবো, আর যদি না করে তাহলে ও কি করবে কোন, ও কি আমার ডিভোর্স দিয়ে দেবে, যদি দিতে চাই তাহলে জানকা দিতে কোন, এভাবে বলছি। বলার পরে ও বলতেছে কেন ডিভোর্স দেবো, বিয়ে করছে কি ডিভোর্স দেওয়ার লাগিয়া, ডিভোর্স দেবো না সে। এভাবে তারা মিলাই দিয়ে চলে গেল। ভাইরা বললো যে মানুষ কয়দিন বাঁচে, তোমার আগে 2টা মেয়ে আছে, তুমি কেন এরকম করে, ভালো হয়ে যাও ভাই, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, এরকম বলছিল খালাতো ভাই ইসমাইল ভাই, এরকম বলছিল। বলার পরে ও মানে মোটামুটি যারা এস্টামে সই নিয়েছিল ওর থেকে, এই রঞ্জু আঙ্কেল ছিল বাড়িওয়ালা, উনি একটা এস্টামে সাইন নিয়েছিল যে এই এস্টামে সাইন করো, কখনো তোমার বউ থেকে তুমি কোথাও যাবা না। ওরা এস্টামে সাইন করছিল, করার পরে বিগত 4 বছর ভালো ছিল। মেয়ের তখন 1 বছর বয়স, 4 বছর ভালো ছিল, মাঝখানে 4 বছর ভালো ছিল। ওই 4 বছরের ভিতরে ওর দেশে একটা আমি চাকরি করতাম তখন, আমি কখনো ঘরে বসে খাই নাই। ও যেরকম আমাকে মানে ভাতে কাপড়ে কষ্ট দেয়, সেরকম ওর ভালোবাসার থেকেও আমি বঞ্চিত অনেক, কারণ ওর নিত্য নতুন নারীর প্রতি টান। ওর যখন বয়স কম ছিল তখন বলছে বিয়ে করি নাই, আর এখন যে চাকরি করতেছে যেখানে সাভারে, অলরেডি সাভারে চাকরি করতেছে, ও হেমায়তপুরে এতদিন চাকরি করছে, ওখান থেকে সাভারে গেছে, ওখানে ও সবার কাছে বলে যখন বয়স কম ছিল তখন বলছে বিয়ে করি নাই, আর এখন বয়স মোটামুটি 42-44 হবে, এখন বলে যে বিয়ে করছি, একটা ছেলে আছে, বউ কিডনি নষ্ট হয়ে মারা গেছে, এভাবে বলে। আমি ওর অফিসে কয়েকদিন আগে ফোন করছিলাম একজনের কাছে, অফিসে গেটে গেছিলাম, তো বলছে আর বউ তো কিডনি নষ্ট হয়ে মারা গেছে। আচ্ছা, মানে এই কথাটা উনি ওনার এখন যেখানে আছেন সেখানে এই কথা সেখানে বলছে। আচ্ছা আচ্ছা, বউ নাই, বউ কিডনি নষ্ট হয়ে মারা গেছে বলে। তো এরকম বলে, সব জায়গায় এরকম বলে। এর আগে মিরপুরে চাকরি করছে, ওখানে এরকম বলছে। তারপর একদিন আমি শুয়ে মানে কোনো মানে ওর প্রতি রাগ নাই আমার, আর আমি প্রায় সময় জিজ্ঞাইতাম যে কেন তুমি এরকম করো, কান্না করতাম, অনেক কান্না করতাম, কেন এরকম বলো, কেন এরকম করো, বলতে বলতে একদিন হঠাৎ করে আমাকে বলো কি আমি একটা ছেলে চাই। অলরেডি ওই ঘরে 2 মেয়ে, আমার ঘরে 1 মেয়ে, হঠাৎ করে বলতেছে যে আমি একটা ছেলে চাই। তা আমি বললাম ছেলে চাই, কিভাবে ছেলে চাই? কয় তুমি আর একটা বাচ্চা নাও যেন ছেলে হয়, ছেলে যদি না হয় তাহলে আমি আবার বিয়ে করবো। ঠিক আছে, একটা ফাং পাচ্ছে আবার, মানে উনি আর একটা বিয়ে করবে অলরেডি। বলতেছে যে আমি তোমার কাছে একটা ছেলে চাই, যদি ছেলে না হয় তাহলে আমি আবার বিয়ে করবো, এরকম আমার ও একটা থ্রেট করে। থ্রেট করার পরে মানে আমি এতটা কষ্ট পাই যে ছেলে আর মেয়ে কে দেয়, আল্লাহই তো দেয়, এটা তো আল্লাহর ইশারা ছাড়া কারো ক্ষমতা নাই, একটা ছেলে বানানো আনার, একটা মেয়ে বানানো আনার। এভাবে বলার পরে মানে ওই কথা বলার পরে অনেক কান্না করি। তখন আমি চাকরি করতেছিলাম হসপিটালে, ও গার্মেন্টস চাকরি করে, আমি একটা হসপিটালে পিএনএ চাকরি করতেছিলাম। তখন আমার মেয়েটার বয়স মানে এরকম বেড়ে 4 বছর মেয়েটার বয়স চলতেছে। তারপর আমি আর একটা মানে আল্লাহর কাছে বাচ্চা চাইলাম, তখন আমার বাচ্চা পেটে আসে নাই, পরে আসছে। তখন আমার আল্লাহর কাছে আমি চাইলাম যে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দিও, আমি দ্বিতীয়বার বাচ্চা নিতে চাচ্ছি, এরকম বলছি আল্লাহকে। বলার পরে সব সময় আল্লাহকে এটাই বলতাম, আর বলতাম যে আল্লাহ তুমি আমার সংসারটা বাঁচানোর জন্য হইলেও আমাকে একটা ছেলে দাও, যে আমার সংসার যেন বাঁচে, আমার মেয়ে আছে, আমার মেয়ে যেন বাবা বলে ডাকতে পারে, আমার মেয়ে যেন বাবা হারা না হয় তাসলিয়া আকলির মতো। তাসলিয়া আকলি কিন্তু আজকে বাবা হারা, আজকে ওর বাবার সাথে ওদের সাথে রিলেশন নাই, আজকে 13-14 বছর ওরা বড় হয়েছে ঠিকই, কিন্তু বাবাকে ডাকতে পারে নাই। ঠিক ছুটির কষ্টটা আমার কষ্টটা এক জায়গায়, হ্যাঁ, কিন্তু এটা আমি আগে বুঝি নাই, সন্তান কি জিনিস, সংসার কি জিনিস। যখন আমার 16 বছর বয়স ছিল তখন আমি এগুলো বুঝতাম না কিছু, এখন আমার আল্লাহ 2টা সন্তান দিছে, আমি বুঝি এখন। তারপর বলতেছে যে আমি একটা ছেলে চাই। তারপর আমি নামাজ পড়তাম, আল্লাহর সাথে কান্নাকাটা করতাম, বলতাম আল্লাহ তুমি আমার সংসারটা বাঁচানোর জন্য হইলো আমাকে একটা ছেলে দাও, এভাবে বলতাম। ও কান্না করতো, আমি কান্না করতাম না, ও কান্না করতো। তা আমি ভাবতাম যে আসলে একটা ছেলের জন্য মনে অনেক কিছু করতেছে, এরকম ভাবতাম। আল্লাহর কাছে বললাম আল্লাহ ছেলে দাও, ঠিক আছে। আমার আল্লাহর রহমতে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমার একটা ছেলে দিছে। ছেলে যখন হইলো তারপর থেকে আরো বেশি পরকীয়া বাইরে গেল তার। আচ্ছা,
সে মেয়েটার আমার 5 বছর শেষ হওয়ার পরে ছেলেটা হওয়ার পরে তার বেশি পরকীয়া বাইরে যায়। সে আগে তো মোবাইল অফ করে রাখতো, অলরেডি মোবাইল আইনে তালা মারে, এখন আগে অফ করে রাখতো উপরে, এখন মোবাইল আইনে ডাইরেক্ট তালা মারে, বেশি পরকীয়া বাইরে জায়গা বাড়ার পরে এরকম ছেলেরা যখন 1 বছর হয় এরকমও করে, হাতে কাপড়ে কষ্ট দেয়, টাকা পয়সা ঠিক মতো ঘরে দেয় না, ঠিক মতো আহে না। পরে আমি বলতাম যে তুমি তো বললা যে ছেলে হইলে আকাশের ছাদ ধরে দেবো। আমার মা যে আমাকে গর্বে নিচ্ছে সেই মাকে বলছে, মানে ওনার হয় শাশুড়ি, বলছে মা আপনার মেয়ের যদি এবার ছেলে হয়, ও যদি আকাশের চাঁদ চায় সেই চাঁদ আমি আইনা দেবো, এভাবে বলছে আমার মারে। তা এই যখনই এরকম করে তখন আমার মা একদিন প্রশ্ন করছিলে যে তুই না ছেলে চাইছিলি, তাহলে তোরা তো আল্লাহ ছেলে দিয়েছে, তুই বছর ছেলে নামাজ পড়বি 5 ওয়াক্ত, কোনো মেয়েদের ধান্দা ছাইড়ে দিবি, কোনো মেয়ের সাথে রিলেশন করবি না, কোনো মেয়ের সাথে কথা বলবি না, তাহলে তুই এখন কি করতেছস? বলতেছে হ্যাঁ আমি ভালো হয়ে গেছি, আমি কোনো মেয়ের সাথে কথা বলি না, আমি অনেক ভালো হয়ে গেছি মা। আমার মায়ের বলতেছে মা আমি অনেক ভালো হয়ে গেছি, কোনো রিলেশন করি না। পরে 1 বছর যখন ছেলের বয়স হওয়ার পরে ও ভোলাতে বিয়া করবার একটা, ওর অফিস আমার বাসার কাছে, কিন্তু কখনো ওর অফিসের গেটে আমার যাইতে দিত না। ও বলতো কি অফিসের গেটে যাবি না, আমি বলতাম কেন? অফিসের গেটে তোর যাইতে মানা করছি, যাবি না, তুই যদি অফিসের গেটে যাস তাহলে কালকে চাকরি ছাইড়া দেবো। তখন আমি চিন্তা করতাম যে আমি তো গরিব মানুষ, আমার তো চাকরি ছাড়া পেটে ভাত যাবে না। তখন আমি চিন্তা করতাম যে যদি আমি অফিসের গেটে যাই, ও যদি চাকরি ছাইড়া দেয় তাইলে আমি কিভাবে চলবো, এভাবে চিন্তা করতাম। ও বলছে তুই অফিসের গেটে যাবি না। পরে অফিসে গেটে যাইতাম না। পরে ওখানে ভোলার কোন মেয়ের সাথে রিলেশন হয়েছে, ওখানে বিয়া করবো। পরে বাসা দিয়ে আহে না, মোবাইল থাকে 2 ঘন্টা ওয়েটিং, বাসা ঠিক মতো আসে না, ছুটি হয় যদি 7টায় আহে রাত 12টায়, এই এতটুকু সময় রাস্তায় বইয়া কথা বলবো, মোবাইল 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েটিং থাকবে, এরকম করবে। পরে আমি আরো আমার কান্না করি, শুধু কান্না ছাড়া, চোখের জল ছাড়া আর কিছুই নাই আমার। ছেলের মুখের দিকে তাকায় কতক্ষণ কান্না করি, মেয়ের মুখের দিকে তাকায় কতক্ষণ, যে ছেলে চাইলো, ছেলে হইলে ভালো হয়ে যাবো, এখন তো আরো বেশি খারাপ হয়েছে আল্লাহ, এটাই খালি আল্লাহর কাছে বলতাম সবসময়। তারপরে একদিন হঠাৎ করে ওর সাথে একটা বড় একটা ঝগড়া হওয়ার পরে ওর মোবাইলটা আমি নিয়ে নিই। মোবাইলটা নিয়ে নেওয়ার পরে ওর মোবাইলটা আমি ভাঙে ফেলাই, আছাড় দিয়া ফালানোর পরে ও আমার ছেলের তখন 1 বছর বয়স, মোবাইল ভাঙার কারণে ও আমার সংসার চাইলেই চলে যায়। মোবাইল যখন ওর ভেঙে ফেলি তখন আমার সংসার চাইলেই চলে যায়। যাওয়ার পরে ও আমার বলতেছে যে খারাপ ভাষা গালাগালি করছে, খারাপ ভাষা গালাগালি বলে ও বলতেছে যে তুই আমার ছেলে মেয়ে দিয়ে যা। তা আমি বলছি কোন জায়গায় দিয়ে যাবো? বলছে আমার বাড়িতে দিয়ে যা। আমি কি ছেলে মেয়ে কিভাবে দিয়ে যাবো? আমার ছেলে তো এখন বুকের দুধ খায়, আমার ছেলে যদি আপনি নিয়ে বিক্রি করে দেবেন, আপনার তো সন্তানের প্রতি কোনো টান নাই, যেহেতু আপনি আগে 2টা সন্তান রাখে আমাকে বিয়ে করছেন। ওকে এইভাবে মোবাইলে অনেক তর্ক বিতর্ক জড়াই যাই। যাওয়ার পর ও বলতেছে তোরে বলছি তুই আমার ছেলে মেয়ে দিয়ে যা, তুই যে দিয়ে যাবি নাকি বল এটা। তা আমি বলছি না, ছেলে মেয়ে তো আপনার কাছে যাইবো না, ছেলের মাত্র 1 বছর বয়স, মেয়ের 5 বছর বয়স চলতেছে, তখন ছেলে মেয়ে আপনার কাছে যাইবো না। এভাবে ওর সাথে 2 মাস না 3 মাসের মতো বিরোধ থাকে। থাকার পরে আস্তে আস্তে আবার মানে দুজনার মানে ও আবার আসবে, দূরে থাকছে না, এখন আবার সন্তানের টানে ও আবার আসবে, আমি ওকে আনবো। আমি ওর সাথে ফোন দিয়ে কান্নাকাটি করি যে শামীম তোমারে খোঁজে, জুই তোমারে খোঁজে, তুমি কই আসো, তুমি তাড়াতাড়ি আসো, এভাবে বলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর ফ্যামিলির সাপোর্ট আছে, আমার হাজবেন্ডের ফ্যামিলির সাপোর্ট আছে, ওর মেয়ে ওর বোনের সাপোর্ট আছে, ওর মার সাপোর্ট আছে। সাপোর্টের কারণ হচ্ছে ওর নামে কিছু জমি আছে, ওই জমিটা তারা মানে ভরণ পোষণ করতেছে, ও যেন এরকম জায়গায় জায়গায় বিয়ে করে সারা জীবন যেন বাইরে থাকে, এটাই মানে সাপোর্ট, ওর ফ্যামিলির কাছ থেকে ওর সাপোর্ট আছে। আমি যদি কখনো আমার শাশুড়ি ফোন করে বলি যে মা আপনার ছেলে এরকম করতেছে, উনি বলে আমি কি করব। তা আমি বলে আপনি কি করবেন, আপনি বলেন যে বাবা তুই আগে তো 2টা বিয়ে করছিস, তোর 3 নম্বর স্ত্রীর সাথে সংসার করতেছিস, তুই চাইলি ছেলে, তোর আল্লাহ ছেলে দিল, তারপর তুই এরকম কেন করতেছিস? তুই তোর ছেলে মেয়ে নিয়ে সুখে থাক, তোর আগের বউ তো নাই, সেটা ডিভোর্স করছিস, সুইটিকে দুলিকেও ডিভোর্স করছিস, সুইটিকে ডিভোর্স করছে, এখন আছে শুধু নাহার, তার নাহারে লইতে থাক। এভাবে আমার শাশুড়ি আমি শিখাই দিলাম। উনি তো শিখাই দিলাম, উনি তো মানে তার ছেলেরা কিভাবে বুঝাইবে, উনি আরো ছেলেরা উস্কানি দিল, বলে তোর বউ বলছে তোরে দেখাই দেবে। পরে আমার বলতেছে যে ফোন দিয়া এই তুই বলে আমার দেখাই দিবি, দেখাই দিস। তা আমি কান্না করতে, আমি কি দেখাই দেবো, আমার দেখানোর মতো কেন কিছু নেই, আমি গরিব মানুষ, আমি যদি তোমার সাথে তোমার নামে মামলা করবো, মামলা করতে তো টাকা লাগবে, আমার কাছে তো টাকাও নাই, তোমার কি দেখাই দেবো, তোমার বিচার যদি কেউ করে সে একজন আছে উপরে আল্লাহ ছাড়া তোমার বিচার কেউ পারবে না, এভাবে বলি। বলার পর 2-3 মাস হওয়ার পরে ওই আমার মেয়ে কান্না করে কইতেছে আব্বু শামীম অনেক শুকাই গেছে, তুমি বাসায় যাও, আমার ছেলেটার নাম শামীম, আব্বু তুমি বাসায় যাও, তোমার অনেক দিন হয়েছে দেখি না, 2014 সালে কথা বলতেছি। হ্যাঁ, পরে ও আবার ফোনে যোগাযোগ হওয়ার পরে 3 মাস কোথায় জানি ছিল, থাকার পরে কান্নাকাটি করলাম। পরে বললাম যে
তারপরও বাসায় আসবে না। তারপর অনেক কান্নাকাটি করে বললাম যে তুমি যেই কয়টা মেয়ের সাথে কথা বলো আর নয়তো মেয়েদের সামনে যায় শুয়ে থাকো, তোমার আমি আর কখনো কিছু বলবো না। তোমার হাতে পায়ে জোর করে আমি বলতে আছি, আমার সন্তানের মুখের দিকে তাকাই বলতে আছি, ওরা যেন বাবা ডাক থেকে বঞ্চিত না হয়, এভাবে বলি যে ওরা যেন বাবা ডাকটা দিতে পারে, এভাবে বলি। বলার পর অনেক কান্না করি মোবাইলে, করার পর ওর মনটা কিছুটা নরম হয়। নরম হওয়ার পরে ও আবার আসে। আসার পরে মোটামুটি 3-4 বছর ভালোই ছিল। এই যে আবার 14 থেকে এখন 19 সাল শেষের দিকে 3 বছর মাঝখানে একটু ভালোই ছিল, টাকা পয়সা ঠিক মতো দিছে, দেওয়ার দিত, ঘরে ঠিক মতো আসতো। হঠাৎ করে এই যে আপনার জুন মাসে 19 সালের জুন মাসে জানি কার সাথে জড়ায়। আর সবসময় জড়াইতো, কিন্তু কোনো সময় হালকা ভাবে জড়াইতো, কোনো সময় গভীর ভাবে জড়াইতো। যখন গভীর ভাবে জড়াইতো তখন আর আমাকে দেখতে পারতো না, তখন খুব রাব ব্যবহার করতো। আর যখন হালকা ভাবে জড়াইতো তখন আবার কথাবার্তা ঠিক মতো বলতো, হয়তো মনটা একটু খারাপ থাকতো, ভার দিক থাকতো, আমি বুঝতে পারতাম। আমি কিছুটা জিনিস বুঝতে পারতাম, যেহেতু আমি 13 বছর ধরে সংসার করতেছি। তারপর আপনার হচ্ছে 19 সালে আপনার এই যে 19 সালের জুন মাসে ও জানি কার সাথে আবার জড়ানোর পরে ও অফিস থেকে মানে যায় না, 4-5 দিন ধরে অফিসে যায় না। জুন মাসের কথা বলতেছি, যায় না। আমি বলতাম কি হলো, অফিসে যাও না কেন? ও বলতেছে যে আমার হাতে ব্যথা, আমার হাতটা ডাক্তার দেখাইতে হবে। অফিস থেকে বলছে ছুটি কাটাইতে। ওর চাকরি নাই, ওর চাকরি চলে গেছে অলরেডি, আমার বলে নাই কোন কারণে চাকরি ছাড়ছে আর কোন কারণে গেছে আমি জানি না। ও বলতেছে যে অফিস থেকে ছুটি দিছি। তারপর ও 4 দিন শুয়েছিল ঘরে, 4 দিন শুয়েছিল। থাকার পরে ও আমার বলতেছে কি 1000 টাকা দাও, এভাবে বলতেছে। তা আমি বলতেছি কি করবো, আমি আবার অসুস্থ, আমি ডাক্তার দেখাইতেছি, আমার গাইনির সমস্যা ছিল জুন মাসে। তো বলতেছে 1000 টাকা দাও। আমি বলতেছি কেন? কয় আমি দেশে যাব। আমি বলতেছি তুমি এক জায়গায় 5 বছর ধরে চাকরি করতেছো, একটা ফ্যাক্টরিতে, তোমার কাছে টাকা নাই, তুমি বাড়ি যাবা, তুমি আমার কাছে 1000 টাকা চাইতেছো। তুমি তো আমারই টাকা পয়সা ঠিক মতো দেও না। তুমি 20,000-25,000 টাকা বেতন পাও, তুমি সংসারে দাও 10,000 টাকা 12,000 টাকা, এভাবে বলছি। বলার পর একটু চিল্লাচিল্লি করছিলাম ওদেরকার, যে বউর ঘরের স্ত্রীর ঠিকভাবে টাকা না দিয়ে তুমি বাইরে বাইরে পরকিয়া করবা, আর 2 ঘন্টা করে তোমার মোবাইল উইডিং থাকবো। আমি যখন তোমার কিছু বলবো তখন আর তোমার কাছে আমি ভালো না, তখন আমারে বলবা যে তোরা তালাক দিয়ে দেবো, যা তুই। এরকম প্রায় সময় বলে যে তোরা ডিভোর্স দিয়ে দেবো, এরকম প্রায় সময় আমার বলে। কিন্তু আমি কিছু বলি না, আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া। আমি একটা নারী, আমার আমার ভিতরে আমি চাই না যে কলঙ্কের দাগ লাগুক। আর নারীর জীবনে যে কলঙ্কের দাগটা কতটা কষ্টকর, এটা একটা যে নারী কলঙ্কিত হয়েছে সেই বুঝবে, তাছাড়া কেউ বুঝবে না। ঠিক আছে। তারপর 1000 টাকা চাওয়ার পরে আর আমি কই কি নাই। তারপর ও আবার কিছুটা জানে যে আমার কাছে টাকা থাকতে পারে, কারণ আমি একটা ছোট ব্যবসা করি, একটা কসমেটিকের দোকান আছে আমার ছোট কোটে, ওখানে আমি বোরকা পরে বৈশা বেচা কিনা করি। তারপর ও আমার কাছে 1000 টাকা দিই না, না দেওয়ার পরেও আমার আলমারি 2টা চাবি, ওখান থেকে একটা চাবি চুরি করে। আলমারির 2টা চাবি, ওখান থেকে একটা চাবি চুরি করে, করার পরে আমার চাবি পাই না, আমি চাবি হারাই গেছে। ও বলতেছে দৌড়াদৌড়ি করে দোকানদারি করো, কোন জায়গা জানি ফালাই রাখছো, এভাবে বলছে আমারে। বলার পরে তো আমি বলছি মনে হয় যে রাস্তায় কোথাও পড়ছে। তো ও আলমারি খুললা দেখছে যে ওখানে টাকা আছে 12,000। তো অলরেডি ওখান থেকে 10,000 টাকা সরাই ফেলাইছে। মানে ও একটা গ্যাঞ্জাম করতে চাইতেছে আবার। মানে এখন মানে সংসারটা ভালোই চলতেছে, ও মানে 10-12 হাজার টাকা দিতেছে। তারপর আমি ওরা কিছু বলতেছি না। মেয়েটা ক্লাস 5 পড়ে, ছেলেটা মাদ্রাসায় পড়ে। আমি মানে ও আমার টাকা কম দেয় দেখে আমি কিছু ইনকাম করতেছি, আমার সংসারটা যেন সচ্ছলভাবে চলে। আমার মেয়ে একটা প্রাইভেট স্কুলে পড়ে, এই কারণে আমি একটা সবসময় আমি কাজ করি। আমি ওর সাথে যত বছরই সংসার করি কখনো আমি ঘরে বসে খাই নাই। কখনো বা হাসপাতালে চাকরি, কখনো বা গার্মেন্টসে চাকরি, এখন আবার আজকে 4 বছর ধরে একটা ব্যবসা। আমি কখনো ঘরে বসে খাই নাই। যেদিনই শুনছি যে ও খারাপ, আমার আগে যে ও আরো 2টা বিয়ে করছে, সংসার করছে, সেদিন আমার মন ভাঙে গেছে, মনটা আমার সেদিনই ভেঙে গেছে। তারপরে তার সাথে সংসার করছি একমাত্র মেয়ের মুখের দিকে তাকাইয়া। তারপরে মেয়ের পরে সে ছেলে চাইলো, আল্লাহর কাছে ছেলে চাই আনলাম। এখন আবার ছেলে মেয়ের জন্যই আমি তার মুখের দিকে তাকাই আছি। তারপর সে টাকা 10,000 সরাই ফালানোর পরে শুক্রবার দিন ছিল, সকালবেলা আমি উঠছি, উঠে রান্না করছি, গোসল করার পরে রান্না করছি। ওর ছুটির দিন ছিল ওদিনকার। পরে ওর উঠাইলাম, উঠানোর পরে ও গোসল টোসল করলো, খাওয়া দাওয়া করলো। করার পরে ও আমার দুপুরবেলা 2টা বাজে, তখন শুক্রবার দিন ছিল। ও বলতেছে কি 30টা টাকা দাও। আমি বলছি কেন? কয় আমি একটু সাভারে যাবো। আমি সাভারে যাবো কেন? কয় নীলার কাছে 1000 টাকা চাইছি, নীলার কাছে যাব, 1000 টাকা দিয়ে বাড়িতে যাব, 4 দিন থেকে আসবো, ছুটি নিছে অফিস থেকে। এ কথা বলা, ও কিন্তু 10,000 টাকা আগেই সরাই ফেলাইছে, আমি জানি না।
তারপর আমি আবার ভাঙতি 30 টাকা দিছি, দেওয়ার পরে ও চলে যায়। যাওয়ার পরে পরের দিন আমার টাকার দরকার হয়, আমি চাউলের বস্তা আনবো। তারপরে আমি আলমারি খুলি, খোলার পরে দেখি যে আমার ব্যাগটা একদম হালকা, মানে আগে আমি চেন খুলে নাই, ব্যাগটা যখন আমি হাতে নিছি ছোট একটা ব্যাগ, মানে কাপড়ের ভিতরে রাখি, ও আগে থেকেই ফলো করতো, মানে আমি কোন জায়গায় টাকাটা রাখি আগে থেকে ফলো, শুয়ে থাকতো না ঘাটে, ও মানে ফলো করতো, আলমারি খুললে আমি কোন জায়গায় হাত দিই কি করে এটা ফলো করতো। মানে এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে ও টাকা নিয়ে আবার পালাইবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। পরে আমি ব্যাগটা হাতে নিয়ে আমি ওখানে দাঁড়াই কান্না করতেছি, মানে অনেক জোরে কান্না করতেছি যে আল্লাহ রে সব টাকা নিয়ে গেল, আমি চাউল মুখি দিয়া আর আমার পোলা পানি কি খাইবো, সব টাকা নিয়ে গেল। টাকা যখন নিয়ে গেছে তখন ওর ভিতরে পেঁচ আছে, তখন আমার মুন্ডার মানে আমি বুকটা ফাইটা যেতেছে যে ও যে টাকা নিয়ে গেছে ও আবার আসবো না কয়েক মাস। এটাই আমার মানে স্মরণ হয়েছে। আমার মেয়ের একটা সমাপনী পরীক্ষা, এই যে এই মাসে আমার মেয়ের ভাইবে সমাপনী পরীক্ষা শুরু হবো, আমার মাথার ভিতরে একটা মানে একটা চিন্তা, যেমন অনেক জোরে জোরে কান্না করতেছি। তো বাড়িওয়ালা আবার 4 তলায় ছিল, আমরা 3 তলায় থাকি। বাড়িওয়ালা দৌড়ে আসছে, ভাবি কি হয়েছে কইছে, আমি ভাবি দেখেন এই যে আলমারি খুলা জুয়ের বাবা সব টাকা নিয়ে গেছে, আমি কি করবো ভাবি দেখেন। ভাবি বলতেছে কি ঠিক আছে ভাবি কান্না করেন না, ফোন দেন দেখেন কি বলে। পরে আরো আশেপাশের রুমের লোক আসলো, আইসা এরা আমার কাছে শুনলো সব। শোনার পরে ভাবি বলতেছে ফোন দেন, ওরা ফোন দেন। ফোন দিলাম, ফোন দিয়ে আমি বলতেছি যে তুমি সব টাকা করে লিয়ে গেলা। পরে গালাগালি করলো, প্রথমে বলো তুই তো বলছস যে টাকা নাই, আমার বলতেছে তুই তো বলছস টাকা নাই, তাহলে এখন টাকা কই থেকে আসলো। পরে আমি বললাম তুমি তো ওই টাকাটা তো তুমিই দিয়েছিল আমার 5 দিন আগে, ওই টাকাটা আমার 28 তারিখে দিয়েছিল আর 3 তারিখে নিয়ে যায়। আমি বললাম যে ওই টাকাটা তো তুমি টাকাটা দেখে ঠিক পেলে না, ওগুলো সব 1000 টাকা, ওই টাকাটা তো তুমিই দিলা, আমি অসুস্থ থেকে টাকাটা বাড়িয়ে আর দিলাম না। ওই 10,000 টাকা আমি হাতে রাখলাম, তখন আমি ইবনে সিনা হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি, আমার একটা গাইনির সমস্যা ছিল, এই কারণে আমি ঘর ভাড়া না দিয়ে টাকাটা পুরোটাই আমার হাতে রাখছি। তুমি তো জানো যে টাকাটা কি লাগে, তুমি তো দেখেই বসছো যে এই টাকাটা আমার হাতে ওরে দিয়েছিলাম, ওই 10,000 টাকা ওই দিয়েছিল। ও বলতেছে ঠিক আছে আমি 2,000 টাকা খরচ করছি, তোরা সকালে আমি 8,000 টাকা পাঠাই দেবো, এই কথা বলছে। বিকেলবেলা ফোন দিয়ে কান্নাকাটি করছি, বাড়িওয়ালা ভাবি ছিল ওইখানে, ও আবার টের পাইছে যে ওখানে বাড়িয়ালি আছে আর আশেপাশের রুমের মানুষ আছে, এই কারণে তাদের সাক্ষী রেখে বলছে ঠিক আছে টাকাটা সকালে দেবো। পরে আমার শাশুড়ির কাছে আমি আবার ওর সাথে ফোন কেটে শাশুড়ির কাছে ফোন দিই, ফোন দিয়ে কান্না করি, মা আপনার পোলায় আবার এই যে টাকা লয়ে রাখা থেকে গেল পালায়া, এখন আমি কি করবো কোন, আমি কি ওর মতো বাটপারি করি, আপনার ছেলে কেন সারাটা জীবন আমার সাথে এইভাবে বাটপারি। আমার শাশুড়ির সাথে কান্নাকাটি করে মানে আমি যতদূর পারছি, মানে যেভাবে কথা বলা যায় তার সাথে ওইভাবে কথা বলছি। বলার পরে আমার শাশুড়ি বললো ঠিক আছে আমি ওরে বুঝাইতেছি দেখতেছি। শাশুড়ি আর বললো কি যে তোর বউ তো হুমকি দিয়েছে যে ওর সাথে গিয়ে বাটপারি করি, ওইভাবে কেন টাকা নিয়ে গেল। সে একজন মা হিসেবে তার বোঝানো দরকার ছিল যে বাবা তুই তো কয়টা সংসার ভাঙছস, তুই কেন বোর কাছ থেকে এতগুলো টাকা না কইয়া নিয়ে আসলি, তুই 1000 টাকা চাইছিলি, হ্যাঁ তুই আবার চাইতি, তুই টাকাটা কেন নিলি। আজকে যদি আমার একজনের কাছে 1000 টাকা চাইতে হয় তাহলে তার কাছে আমি বারবার চাবো, একবার চাই কেন, আমার টাকাটা দরকার আমি বারবার চাবো। ও বারবার না চাই কি করছে, একবার চাই টাকাটা চুরি করে ফেলাইছে। পরে ও চলে যায়, যাওয়ার পরে এই যে আজকে 4 মাস, হ্যাঁ জুন মাসে গেছে, জুন মাসের 4 তারিখে গেছে, এখন হলো নভেম্বর মাস। এখন ফোন দিয়া এক এক সময় এক এক কথা বলে, একবার বলে ছেলে মেয়েকে দিয়ে যা, আবার বলে তুই পারলে আমার কিছু কর, আবার বলে আমি এরকমই থাকবো, এরকম দূরেই থাকবো, তুই কি করবি কর। ছেলে ফোন করে কান্না করে আব্বু তোমার অনেকদিন হয়েছে দেখি না, তুমি আসো, এরকম করে। আজকে আমি একটা নারী যে কলঙ্ক হওয়া যে কতটা কষ্টকর, এটা আমি এখন কলঙ্কিত আমার স্বামীর কাছ থেকে আমি বুঝি, নারী জাত যে কতটা কলঙ্কিত। আজকে আমি যে মহল্লার ভিতরে ভাড়া থাকি, কারণ ওখানে অনেক বছর ধরেই থাকি, 2 দিন আগে আমার মেয়ের দোকানে গেছিল চাউল আনার জন্য, একটা দোকানদার বলতেছে যে তোমার আব্বু নাকি আবার চলে গেছে, মেয়ে এসে দাঁড়িয়ে কান্না করতেছে। মাঝে মাঝে একজন পুরুষ হয়ে এই অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে আমি এত বিব্রত অবস্থায় পড়ি যে আমার মাঝে মধ্যে মনে হয় এই অনুষ্ঠানটাই আর কখনো করব না, কিন্তু পরের সপ্তাহে আবার আসি, কারণ আমার মনে হয় যে যদি বন্ধ করে দেই তাহলে তো এই প্ল্যাটফর্মটা বন্ধ হয়ে যাবে, আর এই প্ল্যাটফর্মটা যদি বন্ধই হয়ে যায় তাহলে মানুষ জানবে কি করে এমন অনেক মানে মুখোশধারী মানুষ রয়েছেন যাদের দেখতে মানুষের মতো কিন্তু তাদের চরিত্রটা মানুষের মতো নয়। তাদের আমরা এই মানুষগুলোর গল্প হয়তো বা অনেক সময় সিনেমাতে ভিলেন যে চরিত্রগুলো থাকে সেই চরিত্রগুলো দেখলে আমরা ঘৃণা করি, কিন্তু আমাদের সমাজে আমরা হয়তো বা উঠছি বসছি কোথাও না কোথাও এরা জব করছে। একজন মানুষ তার সংসার আছে, তার জায়গা থেকে একজন মানুষ তার সংসার আছে এবং যেটা হচ্ছে যে তার এরকম হাজবেন্ড, তার ওয়াইফ আছে, তার 2 মেয়ে আছে, এই অবস্থায় সে আবার একটি জায়গায় বিয়ে করলেন এবং সেখানেও তার
বাচ্চা হলো এবং সেই বাচ্চাদেরকে রেখে সে আবার চলে গেল। একটা মানুষ যখন একবার একটা জিনিস করে সেটা কিন্তু ভুল, আর সে যখন বারবার এই ঘটনাগুলো ঘটায় তখন সেটা হচ্ছে তার অভ্যাস। এবং এই ভদ্রলোকের বদ অভ্যাসের কথা আমার মনে হয় এই অনুষ্ঠানে আলাদা করে তুলে ধরার কিছু নাই। আমার টিম আজকে খুব করে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল তার সাথে, কিন্তু কিছুতেই তাকে আমরা আজকে এই লাইভে নিতে পারলাম না। আমার ফুল টিম আজকে কাজ করছিলেন যে এই ভদ্রলোককে যেভাবেই হোক আমরা যেন লাইভে, কিন্তু তিনি তো তার জায়গা থেকে তিনি নিজেই জানেন যে তার কাছে স্বীকার করার মতো কিছু নাই, তিনি স্বীকার করতে চাইলেও পারবেন না, যার কারণে তিনি কোনোভাবেই এই কথাগুলো অন এয়ারে বলতে রাজি নন। আমাদের টিম দীর্ঘক্ষণ ধরে তার বিভিন্ন নাম্বারে যোগাযোগ করেছেন। তিনি যেহেতু জানতেন যে তার ওয়াইফ আজকে তিনি এখানে এসেছেন, আমরা তাকে ফোনে বহুবার ট্রাই করেছি, কিন্তু কিছুতেই তিনি কথা বলবেন না। এবং এই যে ব্যাপারগুলো ঘটে এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে এই মানুষগুলোর ধারণা যে এই কথাগুলো কখনোই মানুষ জানবে না, এবং এই তার যে স্ত্রীর পড়াশোনা, তার যে স্ত্রীর কর্মদক্ষতা, তিনি কখনোই সাহস করবেন না। কিন্তু বাংলাদেশের এফএম রেডিওতে জাগো এফএম এমন একটা মঞ্চ যেখানে সবাই আসে। আমি কথা দিয়েছিলাম আজ থেকে 3 বছর আগে যে এফএম রেডিওতে লাভ স্টোরি হবে এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে সবাই আসবে। এখানে শুধুমাত্র যে গল্প শুনলে আপনার চোখে জল আসে সে গল্প নয়, এখানে সেই গল্পগুলোই আমরা নিয়ে আসবো যে গল্পগুলো মানুষের জানা উচিত। কারণ আজকে যে মানুষটা এসেছে নাহার, ও একা নয়, এরকম অনেক গার্মেন্টস কর্মী রয়েছেন যারা আমার এই অনুষ্ঠান শোনেন, এরকম অনেক ফিমেল বন্ধু রয়েছেন যারা আমাদেরকে শোনেন, এবং তারা হয়তোবা নিজের অজান্তেই অন্য কারো সংসার ভাঙছেন, হয়তোবা সেই মুহূর্তে তিনি বুঝতেও পারছেন না। নাহার আজ থেকে 13 বছর আগে জানতেন না যে তিনি আরেকটি মেয়ের সংসার ভেঙে ফেলেছেন। যখন ভেঙে ফেলেছেন তখনও কিন্তু তিনি থামেননি, কারণ তিনি তখন নিজের সুখের কথা ভেবেছিলেন যে না, আমার তখন বিয়ে হয়েছে, আমার বাচ্চাদের কথা চিন্তা করেও এই সংসারটা টিকিয়ে রাখতে হবে। তিনি কিন্তু তখন ভাবেননি যে এই ভদ্রলোক যদি তার প্রথম স্ত্রীর এবং তার সন্তানদেরকে তাদের কাছে কাজের মানুষের মতো পরিচয় দিতে পারেন, এবং তিনি যদি তাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারেন, তাহলে একদিন নাহারকেও ঠিক অন্য কারো কাছে এভাবেই পরিচয় করিয়ে দিবেন, তার সন্তানদেরকে ঠিক এভাবেই রাস্তায় নামাবেন। আজকে কিন্তু সেটাই হলো। নাহার, আপনার কি মনে হয় না যে আপনার প্রথম জীবনে ভুল ছিল যখন আপনি জানতে পারলেন তিনি বিবাহিত, তারপরও তার সাথে কন্টিনিউ করা সম্পর্ক? হ্যাঁ, আমার অনেক ভুল ছিল, আমার অনেক ভুল, মানে যে ভুল আমি এখন শুধরাচ্ছি চোখের জলে, অনেক ভুল ছিল। কিন্তু আমার কোনো সাপোর্ট করার মতো লোক ছিল না। আমার মা ছিল, সে মানসিক ভাবে একটা অসুস্থ, ঠিক আছে। শুধু মা এটাই বলতো যে বাবা তুই এখন আপাতত সাইড হয়ে যা, যেহেতু শুনছো যে সে 2টা মেয়ে রেখা তোর বিয়ে করছে, তোর ঘরে একটা মেয়ে হয়েছে, তারপর তুই দেখছিস সে পরকিয়া করে, তার মোবাইল ব্যস্ত থাকে, তার মোবাইল তোকে ধরতে দেয় না, তাহলে তুই এখনো তো মানে একদম বুঝতে পারতাস সে সামনের দিকে আরো করবে। আচ্ছা, হ্যাঁ। আবার অনেকে বলতো কি ওদের দেশে আমি থাকতাম, প্রায় সময় যাইতাম আমার শ্বশুর বাড়িতে, ওদের গ্রামের মানুষের কাছেও একটা ভালো কুখ্যাত নামই পরিচিত। মানে ও যে 3 বিয়ে করছে, 3 না মানে বসির, কোন বসির, ওই যে 3টা বিয়ে করছে, আচ্ছা এরকম আর কি। মানে তার এই অভ্যাসের কথা তাদের গ্রামেও জানে? হ্যাঁ, গ্রামে অলরেডি সবাই জানে, একদম মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত জানে। আচ্ছা, আমরা একটু বন্ধুদের কাছে শুধু এইটুকু বলবো যে আপনারা আজকে অনেকে এই ফেসবুকে লাইভটা দেখতেছেন, তো এই ধরনের মানুষের পরিচয় কিন্তু মানে সবার জানা উচিত। তো সেক্ষেত্রে আপনারা যে সাপোর্টটা আমাদেরকে দিতে পারেন, নাহার যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছে যে তার মতো যেন আর কোনো মেয়ের জীবনে এরকম ঘটনা না ঘটে, তাই তো? সেটা যদি হয় সেক্ষেত্রে আপনারা একটা হেল্প আমাকে করেন, শুধু ভিডিওটা দেখেন না, প্রত্যেকে যারা ভিডিওটা আমি দেখতেছি অনেক মানুষ দেখতেছে, শেয়ার করে, আমার সবার কাছে অনুরোধ এটা। সো আপনারা বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন পেজে নিজের টাইমলাইনে শেয়ার করেন, কারণ এটা শুধু নাহারের সন্তান নয়, নাহারের আগেও একজন স্ত্রী আছে, তারও এরকম 2টো মেয়ে আছে, তাদের ভিতরে হয়তো এরকম অনেক কষ্ট আছে। প্রথমত হচ্ছে আপনি যখন সে মানুষটা ম্যারিড, বিবাহিত, এবং এটা আপনি কনফার্ম হলেন, তারপরও কেন সংসারটা করলেন? তারপর সংসার করছি, তাকে আমি অনেক ভালোবাসতাম। আচ্ছা, তাকে ভালোবেসে বিয়ে করছি, অনেক ভালোবাসতাম, তাকে ভুলতে পারতাম না। এমনকি আমার একটা মেয়ে হয়ে গেছিল, আমার মেয়ে কাকে বাবা ডাকবে যদি আজকে আমি তাকে ছেড়ে চলে যাই? আমার মেয়ে বড় হয়ে বলবে আমার বাবা কোথায়? ওই সময় মানে তার প্রতি আমার এতটাই ভালোবাসা ছিল, তাকে আমি ভুলতে পারতাম না। কিন্তু সেই তো যে পরিবারটা ছেড়ে এসেছে সেখানেও তার 2টো মেয়ে ছিল, আপনি বলছিলেন। আপনার কি একবারও মনে হয়নি আপনি নিজে একজন নারী, এবং আপনি তার ওয়াইফকে কথা দিয়েছিলেন যে আমি একজন নারী হয়ে আপনার কখনো ক্ষতি করব না? আপনি আমাদেরকে এই লাইভে বলেছেন, এই কথাগুলো কি একবারও তখন আপনার মনে পড়েনি? মনে হচ্ছে, আমি তো বলছি ওরে বলছি তুমি ওখানেও যাও, তুমি যেহেতু আমার জীবন নষ্ট করছো। একটা নারীর বিয়ের পরে কি থাকে?
নারীর জীবনে একটাই বিয়ে, জি আর একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তার বাচ্চা হয়ে যায়, ওই নারীর জীবনে আর কিছুই থাকে না, আমি যেটা মনে করি। আচ্ছা কারণ আমি একটা নারী, আমার স্বামী আছে, আমার আমার ছেলে মেয়ে আছে, এখন আমি বসতে আছি। যখন আমি পুরোপুরি ঘটনা জানতে পারি, তখন ওরে বলতাম যে তুমি সুইটির কাছেও যাও, তুমি আমার কাছেও থাকো, কিন্তু তুমি বাইরে আর পরবর্তীতে কোনো মেয়ের দিকে চোখ দিও না, এভাবে ওরে বলতাম, আমি সব সময় বলতাম। আর বিশেষ করে ওর মেয়েদের কথা বেশি বলতাম। বেতন পাইলে আমি বলতাম যে ওদেরকে টাকা দিছো, এভাবে বলতাম। কিন্তু ও 1 টাকাও দিত না তাসলি আকলিরে। তাসলিমা আকলিরে কখনো টাকা পয়সা দিয়ে হেল্প করতো না ওর মেয়েরে, আগের মেয়েরে। এখন সে দেখেন, এখন আমি যে একটা নারী, আমি এখন কি করব? আজকে আমার ছেলে মেয়ে নিয়ে আমি কার কাছে যাব, কার কাছে দাঁড়াবো? আমার ছেলে মেয়ে নিয়ে আমি কিভাবে চলবো? আজকে আমার কি, আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমার সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা কি? সে তো এই যে আবার গেল 4 মাস ধরে। আচ্ছা, এই যে আপনার সন্তানের সাথে তাদের শেষ কথা হয়েছে কবে? শেষ কথা কালকে অবশ্য আমার আমার ননদের হাজবেন্ড আসছিল শাকিল, ওরা আমি ফোন করে আনছিলাম। বললাম যে শাকিল তোমার সাথে কথা আছে, একটু বাসায় আসো। বলছে ভাবি ঠিক আছে আসবো। পরে বিকাল বেলা আসে, কালকে শুক্রবার ছিল, আর অফিস অফ ছিল, ও একটা গার্মেন্টস ফ্যাক্টরি থাকে। পরে আসার পরে আমি অনেকক্ষণ কান্না করলাম শাকিলের সাথে। আর মানে কিভাবে ওর সাথে আমার লাগে বিয়ে হলো, ওই জামাইটা নতুন আর কি, আমার ননদ ওর সাথে নতুন বিয়ে হয়েছে। পরে ওখানে শাকিলের সাথে সবকিছু বললাম, শেয়ার করলাম। শাকিলও আমার কথা শুনে অনেক একটা মানে ইয়ার ভিতরে পড়ে গেছিল। পড়ার পরে শাকিল বলতেছে যে এই লোকটা কি চায় ভাবি। যখন ও সব কথাগুলো শোনে, তখন শাকিল বলতেছে ভাবি সে তো আগেও তার 2টা বউ ছাড়ছে, অলরেডি ছাইড়াই দিছে, মেয়ে আছে, শুধু মেয়ের বিয়ে হয়েছে, একটা মেয়ের বিয়ে হয়েছে 6 মাস আগে, তাসলিমের বিয়ে হয়েছে। তা বলতেছে তার মেয়ের বিয়ে হয়ে গেছে গা, তারপর আপনার এখানে তার 1 মেয়ে 1 ছেলে, সে এখনো কি চায়? এই কথাটাই বারবার শাকিল আমার কালকে বলছিল। তা আমি বলছিলাম যে কি চায় এটা তুমি জিজ্ঞাসা করবা তোমার সম্বন্ধে। শাকিলকে আমি এটা বললাম। বলার পর আমার ছেলে উঠে বললো কি যে ফুপা বাবা তো নাই, বাবা তো 4 মাস ধরে আসে না, তো তুমি আমার আজকে থেকে বাবা। এই কথা বলছিল শাকিল। শাকিল এই কথা যখন আমার ছেলে বলে সাবেব, তখন মানে শাকিল একটাই মানে কেউ অন্যরকম হয়ে যায়। শাকিলের চোখে জানি কেমন পানি আইসা পড়ে। আসার পরে আমার ছেলের বুকের কাছে নেছে, নেওয়ার পরে আমার ছেলেকে মুখের ভিতরে কিস করছে, করার পরে বলতেছে বাবা তুমি এগুলো বললো না, আমি তোমার বাবা না, আমি তোমার ফুপা, তোমার বাবার আমি পাঠাই দেবো। এই কথা যখন বলছে, বলার পরে ও বলতেছে যে শাকিল বলতেছে যে তাইলে ভাবি, এখন অনেকক্ষণ কথা বলছিলাম। পরে ও 4টা বাজে আসছিল, বাসায় গেছে 6টার দিকে, 2 ঘন্টা কথা বলছি। পরে বলতেছে ভাবি আমি বাসায় যাই। আমি বলছি তোমার বাসায় আসে? ও বলতেছে যে ও মেসে থাকে সাভারে। আচ্ছা, ও এখন বর্তমানে সাভারই আছে, সাভারই চাকরি করতেছে। অ্যাড্রেস ওর অফিসের অ্যাড্রেস, ওর নাম যদি আমি ওখানে আপনাদের এখানে বলি, অলরেডি ও কালকে থেকে চাকরি করতে পারবে না, ঠিক আছে? ওর অফিসের অ্যাড্রেস জানি, ও কোনখানে থাকে সবই জানি আমি, কিন্তু ওটা আমি বলতে চাইতেছি না, যেহেতু আমার 2টা সন্তান আছে, ঠিক আছে? তারপর ওখানেই আছে। তারপর বললাম শাকিল তুমি কোন জায়গায় থাকে জানো? ও বলতেছে ভাবি মেসে থাকে। তাই আমি বললাম তুমি কিভাবে জানো? আমাদের বাসায় মাঝে মাঝে আসে। তা আমি বলি তোমাদের বাসায় মাঝে মাঝে আসে, তোমরা বলো না ওর বাসায় আসতে? তুমি তো অন্তপক্ষে বলবা যে ভাই বাসায় যান, আপনার সংসার আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে। ও বলছে যে ভাবি তো বলি, কিন্তু ভাই তো মানে কিছুই বলে না। একটা কথা তো আছে বলার মাঝখানে, কিছু বলে না, সে আর একদিকে চাইয়া থাকে। তার সাথে আমার সাথে কোনো বিরোধ নাই, কোনো বিরোধ নাই, শুধু আমার প্রতিবাদটা সবসময় আছে। তাকে সবসময় প্রতিবাদ করি তুমি কেন এরকম করো, এটাই আছে। তাছাড়া সে আমাকে কখনো মারে না, ঠিক আছে? সে কখনো মারে না। শুধু সে একটা জিনিস করে, সে আমাকে অনেক ভাতে কাপড়ে কষ্ট দেয়। তার সাথে 13 বছর ধরে সংসার করি। সে তার ছুটির মাথা ফাটাইছে, কিন্তু কখনো আমাকে আজকে 13 বছরে সে কখনো আমারে মারে নাই, ঠিক আছে? আর যখন ও ঘরে থাকে, তখন মনে হয় যে এই কথাটা আমি আপনার গল্পের মাঝে ভুলে গেছি। ও যখন মানে আমার রুমে থাকে, আমার কাছে থাকে, তখন মানে আমি ওর কাছে মানে কি বলবো আর আসমানের চাঁদ হিসেবে পরিচিত। যখন আমার সামনে থেকে চলে যায়, তখন আর আমারে চিনে না। এই কথা যে আমাদের পাশে যে থাকে, মানে আমি 3 সেট বাসার সিস্টেমে থাকি, পাশের যে আবার যারা থাকে এরা বলে যে আপনার জামাই মানুষ যদি ঘরের ওয়াইফ ভালো না লাগে, তাইলে অন্য কিছু করতে পারে বাইরে, কিন্তু আপনার স্বামীর সাথে তো আপনার সাথে সবসময় ফিজিক্যাল রিলেশন হয়। আপনার স্বামীর আপনার প্রতি মানে খুবই আছে, টান আছে, চাহিদা আছে। তারপর 2 দিন পর পর দেখি আপনার কান্নাকাটি করেন, ওই অমুক জায়গা সমুক জায়গা, আপনি আরে ফোন করেন, ওরে ফোন করেন যে গেছে গা, টাকা পয়সা দেয় না। এটা কোন সিস্টেম? আপনার জামাই তো ঘরে ঠিক মতো আহে, আবার আহে না, আবার দেখি আপনার লাগে ভালো রিলেশন, আবার আপনার জামাই সকাল হইলে আপনার সাথে পল্লী লয়, এরকম এইসব ধরনের কথা অনেকেই বলে। আবার মনে করেন যে যেখানে থাকি, যেই মহল্লাটাতে থাকি, রাতের বেলা 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তায় কথা বলে বাসায় আসে না, আর সকালে যদি রাস্তায় বেরোয়, আর ওই যে আশেপাশের মহল্লা মানে দোকানদাররা বলে যে ভাবি আপনার মতো বউ ঘরে রাখা সেই রাস্তায় দাঁড়ায় একটা পর্যন্ত কথা বলে, আপনি কি করেন? তাই আমি বললাম যে ভাই আমি 13 বছর ধরে সংসার করতেছি, হ্যাঁ যে কিরকম মানে
মন মানুষতা এটা আমি বুঝি, আপনারা বুঝবেন না। এরপর একজন প্রশ্ন করছে কিরকম, বলছে ও কথা বলুক, কারণ ও একবার 14 সালে চলে গেছিল এরকম এই মোবাইল নিয়ে গেঞ্জাম হইয়া। তারপর ওরা আমি বলছিলাম যে তোমার যা মন চাই তুমি তাই করো, তোমার কিছু বলবো না, অন্তপক্ষে আবার সন্তানের জন্য বাবা ডাক থেকে বঞ্চিত না হয় এই কারণটা হইলো তুমি আসো। তারপর ও আসছিল। আর এখন যদি ও কথা বলে এগুলো নিয়ে যদি আমি বেশি বাড়াবাড়ি করি তাহলে ও আবার চলে যাইব। এরকম বলার পরে আসলে আমি যেখানে থাকি ওখানে সবাই জানে, মানে আমার ব্যাপারটা মহল্লার ভিতরে মানে সবাই জানে। আবার অনেকে মাঝে মাঝে জিজ্ঞাসা তোমার হাজবেন্ড কি ভালো হয়েছে। কিছুদিন আগে খালার সাথে দেখা হইলো রাস্তার ভিতরে, বলতেছে আমার মেয়ের নাম তো জুই, বলতেছে এই জুইয়ের আম্মু তোমার হাজবেন্ড কি ভালো হয়েছে নাকি আগের মতো। পরে আমি বলছি খালা আগের মতোই আছে। বলতেছে তুমি কিভাবে সংসার করতেছো বাবা এত বছর, আল্লাহ জানে তোমার এত ধৈর্য। তা আমি খালার সাথে অনেকক্ষণ কান্না করলাম যে খালা আমার ছেলে মেয়ে আছে, ওরা তো বাবা থেকে বঞ্চিত হইব, আমি পারি ওর ডিভোর্স দিয়ে দিতে। ও আমাকে ডিভোর্স দেবে না, ওর সারা জীবন আমাকে কষ্ট দেবে, ও কখনো আমাকে ডিভোর্স দিতে পারবো না, এটা আমি জানি। কারণ ওর 3 নাম্বার স্ত্রী আমি। ও যখন আমাকে বিয়ে করে ওর দেশে নেয় তখন মেম্বার চেয়ারম্যান সব এক হয়ে গেছিল গ্রামে, বলছে ওরা মাইরে ফেলাম, কয়টা বিয়ে করবে। এটা আপনার 6-7 সালের কথা বলতেছি। কিন্তু ও বিয়ে করবে না, কিন্তু মানে এতটাই কষ্ট দিতে চাইতেছে আমাকে, ও আমার কাছে আসবে না। এখন এই যে অলরেডি কোনো ঝগড়া গেঞ্জাম কিছু না, টাকা চুরি করে নিয়ে গেছে গা। ও মানে এতটাই মানে এমনটাই চাইতেছে যেন ও আমার এমন কষ্ট দেয় আমি যেন একাই সাইড হয়ে যাই। বুঝতে পেরেছি। হ্যাঁ এইটা চাইতেছে আর কি, কিন্তু ও আমাকে ছাড়বো না। ওকে, ঠিক আছে। না আপনার 2টো সন্তান এখন? হ্যাঁ আমার 1 ছেলে 1 মেয়ে। এখন আপনার সাথে তা আপনার হাজবেন্ডের যোগাযোগ নেই আজকে 4 মাস? 4 মাস ধরে। তার মাঝখানে ও আবার আসছিল, 15 দিন থাকছিল এসা। আচ্ছা। মাঝখানে আপনার এই যে আগস্ট আপনার জুন মাসের 5 তারিখে 4 তারিখে চলে যায়, তার মাসে 2 মাস পরে আবার আসছিল। আমি ফোন করে একদিন রাতে হঠাৎ করে আমাকে ফোন দেওয়ার পরে বলতেছে যে আমার ঘুমাহে না, আমি বৈশা রয়েছি 4টা বাজে মনে হয় 2টা 3টা। তা আমি বলছি কেন ঘুমাহে না, কয় তুমি তো ঘুমাইতেছো আর আমার তো ঘুমাই না। তা আমি বলছি তোমার ঘুমাইবে না কি লেগে, তুমি তো টাকা চুরি করে নিয়ে গেলা, তুমি একা থাকার লেগে, তাই থাকো একা। তারপরে আমি ওই সময় মানে ও এমন ভাবে কথা বলছে, বলার পরে আমার মনটাও কিছুটা নরম হয়। তাই আমি বলছি ঠিক আছে। আসেন আপনার কাছে, তাই তো? হ্যাঁ পরে আসছে, আসার পরে ফিরে আবার বলছিল যে আমি ওনার বলছি আসো, পরে আসছে, পরের দিনই চলে আসছে। আসার পরে মানে ও যে 2-3 মাস পরে আসলো, আসার পর সন্তানের প্রতি যেরকম একটা আবেগ থাকার কথা ওই আবেগটা আমি দেখি নাই। ও আগে ঘরের রুমের ভিতরে ঢুকে, কারণ ও ছেলের জন্য অনেক কিছু করছে, চোখের পানি পর্যন্ত ফেলাইছে। এমনকি সবার কাছে বলছে যদি আজকে যদি আমার ছেলে হয় তাহলে আমার ওয়াইফ যদি আসমানের চাচ্ছে আমি চা তাই না দেবো। সেই ছেলেটার কথা অন্তপক্ষে ভাইবেও তো যখন ও ঘরের ভিতরে ঢুকছে তখন আমার ছেলেটার একটু কোলেও নেয় নাই। ছেলেটা আরো দৌড়ে আইসে হাউমাউ করে, আব্বু তুমি আইসো, তোমার অনেকদিন হয়েছে দেখি না। হ্যাঁ বাবা আসছি, শেষ এখানে। আর মেয়ে তো বড় হয়েছে, মেয়ে মানে ওর বাবার মতো লম্বা সর হয়ে গেছে, মেয়ের 11 বছর শেষ, 12 চলতেছে। মেয়েটা মানে মুখটা কালা করে একদম চুপ করে এক কোনায় বসে আছে খাটের উপরে, এই এরকম। পরে ও বলছে কি আসছিল, আসার পর বলছে যে বেতন পাইয়া সব টাকা টোকা দিব, এটা বলে আর কি রুমে ঢুকছিল যে বেতন পাইয়া তোমার 10,000 নিছে ওইটাও দিয়ে দেবো, আর ঘর মারা 4 মাসের পাইবো বাড়ি আলা ওইটাও দিয়ে দেবো। ঠিক আছে আমার বলতেছে ঠিক আছে কান্দাকাটি করো না, আমি আইসি, চাকরি আমার হয়েছে আবার দিয়ে দেবো। পরে আইলো ভালো। আর পরে ও 3 দিন মানে মোটামুটি 15-20 দিন ভালোই ছিল। বেতন যখন পাইলো, বেতন পাওয়ার 3 দিন আগে একটা মেয়ে আমার কাছে ফোন দেয় বগুড়া থেকে। ও যে মানে এই যে মাঝখানে যে আসলো, এই যে 2 মাসও ফাঁকি ছিল, ওই মেয়ের সাথে একদম মানে রিলেশন, পুরো রিলেশন, বিয়ে হবে এরকম রিলেশন হয়ে গেছে। পরে আমার নাম্বার দিয়ে মানে আমি যে সিমটা চালাই ওই সিম দিয়ে ওই মেয়ের কাছে একদিন ফোন দিয়েছিল, যে পালাইবো যে টাকা নিয়ে, পালানোর আগে একদিন ফোন দিয়েছিল। তো ওই মেয়েটা এই নাম্বারটা রেখে দিচ্ছে আমার নাম্বারটা, যেহেতু মেয়েটা ওর সাথে বিয়ে বউ। মেয়েটার বলছে যে আমার একটা ছেলে আছে, আমার বউ মারা গেছে, এই কথা বলছে মেয়েটারে। মেয়েটার বাড়ি হচ্ছে বগুড়া হলো পলাশবাড়ি না কোন জায়গায়। পরে আমার নাম্বারটা ওই মেয়েটা রাইখা দেয়, দেওয়ার পরে মেয়েটার নাম হচ্ছে হিমু। পরে ও যে আসলো 15 দিন, তার ভিতরে একদিন মানে ওর সাথে মনে হয় আসার পরে মানে কিছুটা রিলেশন হয়ে গেছে গা, ঢিলা হয়ে গেছে। ঢিলা হয়ে যাওয়ার পরে ওই মেয়েটা আমার ফোন দেয়, হিমু ফোন দিয়ে বলতেছে এটা কোন জায়গা। আমি বলতেছি এটা ঢাকা মিরপুর 1। বলতেছে আপু আপনি কি জহির নামে কেউ চিনেন? আমি বলতেছি হ্যাঁ জহির আমার হাজবেন্ড। বলে কি বলেন? আমি হ্যাঁ আমার হাজবেন্ড। সে তো বলছে তার বউ মারা গেছে। এখন মানে 1 ঘন্টা তার সাথে কথা হয়েছে, মানে এগুলো আপনার এখানে বললেও শেষ হবে না। সে আমাকে বলে আপনি কাবিনের কাগজ দেখান। মানে আমার মতো, মানে আমি নাহার আমার মতো সে এতটাই নার্ভাস হয়ে গেছে জহিরের প্রতি। সে বলতেছে আপনি আলমারি ডয়ার খোলেন, খুলে তার শার্ট প্যান্ট দেখান, আর তার সাথে আপনার ছবি আমাকে দেখান, আপনার কাবিনের কাগজ দেখান, এগুলো আমার বলতেছে। তো আমি অনেক খেপে গেছি মেয়েটার রূপে। বলতেছে আমার ছেলেকে দেখেছি, আমার ছেলের ছবি ওর ফেসবুকে আছে, মানে আমার হাজবেন্ডের ফেসবুকে ছবিটা দেওয়া আমার ছেলের। তুই তো আমার হাজবেন্ডের ফেসবুকের সাথে তোর ছবি আছে, তুই কথা বলস মোবাইলে, তাহলে তুই যখন দেখলি যে ওই ছেলে
ছবির সাথে আমার ছেলের সাথে মিলে আছে, তখন আমার ছেলেকে ওরে দিলাম কথা বলার জন্য। ও তারপর বলতেছে মানে এতটাই হয়ে গেছে আমার মতো জহিরের প্রতি। ও বলতেছে আপনি শার্ট দেখান, পেন দেখান, আপনি কাবিনের কাগজের ফটোকপি আমাকে এই মুহূর্তে দেন। দিলাম। তারপরে বারবারই একটা কথা বলতেছিলাম যে হিমু বলছে 2 মাস 3 মাস পরে আসছে, টাকা নিয়ে গেছিল, কোনো ঝগড়া গাঞ্জাম কিছু না। ও বলছে যে ঘর ভাড়া দিবে, তারপরে হচ্ছে এই দোকান বাকি পাইবো, তারপরে আমার 10,000 ওগুলো দেবো। তুমি কিছু আজকেই বলো না, তোমার যে আমি এগুলো দিছি তুমি এগুলো 2-1 দিন পরে বলো, টাকাটা আগে দিয়ে নিক, কারণ এগুলো হয়তো তুমি বলার পর ও আমার উপর আরো খেপতে পারে। এটা চিন্তা করে ওরা বলছিলাম যে তুমি বলো না। তারপর ও বললে দিছি মেয়েটাই যে এরকম একজন, ও আমার নাম্বার দিয়ে যায় একদিন ওই মেয়েটার সাথে কথা বলছিল, ওইখান থেকে আমার নাম্বারটা পায়। ও কথা বলছিল, ও বলছিল মেয়েটার যেটা আমার মার নাম্বার, আচ্ছা মানে আমার নাম্বার দিয়ে কথা বলছে, আমি ওর ওয়াইফ। ওই মেয়েটাকে বলছে মানে উনি ওনার স্বার্থ উদ্ধারের জন্য যা করতে হয় পৃথিবীতে সমস্ত কিছুই করছেন, সবকিছু অলরেডি একদম সবকিছু রেডি করা। কতটা নিচে নামতে পারে মানে আমরা মাঝে মধ্যে এই ধরনের অনুষ্ঠান করতে এসে নিজেদেরকে এমন বিব্রত অবস্থায় পড়তে হয় যে তখন কিছু বলবার থাকে না। মানে একজন পুরুষ তার প্রথম স্ত্রীকে কাজের বুয়া বানিয়েছেন তার পরবর্তী প্রেমিকের কাছে, এভাবে করে পর্যায়ক্রমে তিনি একটা পর্যায়ে তার স্ত্রীকে তিনি তার পরবর্তী প্রেমিকার কাছে সম্পর্কের ক্ষেত্রে তাকে মা বানিয়ে দিয়েছেন। মানে সমাজের মানুষের ভেতরে মানুষের মনুষ্যত্ব এবং মানুষের চিন্তাবোধ কতটা নিচে নামলে এই ধরনের কাজ মানুষ করতে পারে। এবং একটি বাবা হয়ে যাওয়ার পরে একটি পুরুষের জীবনে বা একটি মানুষের জীবনে আসলে তারপরে কিন্তু পৃথিবীতে কিছুটা হলেও রিয়েলাইজেশন আসে। কিন্তু আজকে আরেকবার প্রমাণিত হলো যে কয়লা হাজার ধুলেও ময়লা যায় না, এবং এই ধরনের কয়লা বা এই ধরনের কীটগুলোকে আমাদের শনাক্ত করতে হবে, আদারওয়াইজ আপনার আমার পরিবারের কেউই কিন্তু নিরাপদ নয়। আর আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমরা আবেগতাড়িত হয়ে অনেক ঘটনা ঘটিয়ে ফেলি। আজকে নাহারের মতো XYZ অনেক নাহার আমাকে শুনছো, কেউ হয়তো গার্মেন্টসে জব করো, কেউ হয়তো ব্যাংকে জব করেন, কেউ হয়তো বা পড়াশোনা করেন, স্কুলে পড়তেছেন, ইউনিভার্সিটিতে পড়েন, কেউ হয়তো বা পরিবার রেখে ঢাকাতে আসেন অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য, হোস্টেলে উঠছেন, হয়তো রেডিও শো শুনতেছেন, প্রথমবার হতে পারে বা নিয়মিত শুনেন, বা হয়তো আমার এই অনুষ্ঠান শুনে ভাবতেছেন আরে ধুর এখানে সবসময় এই ধরনের গল্পই প্রচার করে। আপনাদেরকেও একটা কথা বলি, ভালোবাসার অনেক দিক আছে, সুন্দর দিকগুলো আছে, সুন্দর দিকগুলো কিন্তু খুব সহজ সরল। ভালোবাসা যখন মানুষ ভালোবাসে তখন এই সুন্দর দিকগুলোকেই দেখে, কিন্তু ভালোবাসার এই সুন্দরতার দৃশ্যের আড়ালে যে কিছু অন্ধকার দিক আছে, কিছু কালো অধ্যায় আছে, সেগুলোকে তুলে ধরি আমরা লাভ স্টোরিতে। কারণ ওই স্টোরিগুলোই তো অস্বাভাবিক। যে স্টোরিগুলো সম্পর্কে আপনি যদি সচেতন হন, যে স্টোরিগুলো যদি আপনি জানেন, যে দিকগুলো যদি আপনি জানেন, তাহলে আপনার কাছে ওই অন্ধকার দিকগুলো কখনো ধরা দিবে না, আপনার সাথে সুন্দর ঘটনাগুলো ঘটবে। এই কারণে আলাদা করে ভালোবাসার সুন্দর সুন্দর ঘটনা আমাদের এখানে প্রচার করার কোনো প্রয়োজন নাই, কারণ ভালোবাসাটা তো সুন্দর, ভালোবাসা পবিত্র, ভালোবাসা নির্মল। কিন্তু এখানে যে অভিজ্ঞতাগুলো আসছে, এই অভিজ্ঞতাগুলো থেকে আপনি যদি শিক্ষা নেন এবং এই অধ্যায়গুলো মাথায় রেখে যদি আপনি ভালোবাসেন, আপনি যদি কারো একজনের সাথে পরিচয় হওয়ার পরের দিনই ডিসিশন নিয়ে নিলেন একে বিয়ে করে ফেলতে হবে, এর অতীত বর্তমান ভবিষ্যৎ আপনার ভাবার কোনো প্রয়োজন নাই, তাহলে কিন্তু হবে না। প্রসঙ্গত বলি, গতকালকে আমার কাছে, আমি নাম বলতে চাই না, একজন বন্ধু এসেছিলেন আমার এই লাভ স্টোরি অনুষ্ঠান শোনেন। তিনি একটি ভিন্ন ধর্মের এবং তিনি যাকে পছন্দ করেন সেই ছেলেটি হচ্ছে আরেকটি ধর্মের, এবং এই দুজনের মধ্যে 3 বছরের সম্পর্ক। এবং 3 বছর পরে আজকে এসে তার মেয়েটির মধ্যে রিয়েলাইজেশন এসেছে যে সে তো ভিন্ন ধর্মের দুজনের, এখন তার পরিবার মেনে নিবে না, সেই ছেলেটির পরিবার মেনে নিবে না, এখন সে কি করবে? তা আমি বললাম যে মানে এই ভাবতে তোমার 3 বছর সময় লেগে গেল যে এটা তোমার হবে না। তখন তার কাছে কিন্তু একটাই উত্তর ছিল যে আসলে আমি তো প্রেম করেছিলাম বা আবেগতাড়িত হয়েছিলাম, এর ভেতরের মধ্যে তাদের মধ্যে অনেক রকমের সম্পর্ক হয়ে গেছে, ফিজিক্যাল সম্পর্ক হয়ে গেছে, বহুবার সম্পর্ক হয়ে গেছে, মেয়েটি একবার প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, সেটাকে অবজেকশন করা হয়েছে, মানে নানা রকমের ঘটনা ঘটে গেছে। মেয়েটা হয়তো মাত্র ইন্টারমিডিয়েটে পড়ছে বা অনার্সে ভর্তি হবে, এরকম একটা সিচুয়েশনে। তো আমার তখন তার সাথে কথা বলে মনে হলো যে আমরা আসলে কতটা আবেগতাড়িত হয়ে পড়ি। আমরা ভিন্ন দুটো ধর্মের, কিন্তু আমরা ভাবছি অসুবিধা নাই, জড়িয়ে পড়ি সম্পর্কে জড়িয়ে পড়ছেন, তারপরে কি হবে, তারপরে এটা শেষটা কোথায় হবে? আমরা অনেক সময় ভেবে থাকি আচ্ছা ও ম্যারিড, ঠিক আছে অসুবিধা নাই, আমি তারপর ওর সাথে সম্পর্কে জড়িয়ে যাব। কিন্তু আপনি কি একবারও ভাবছেন যে এই ভদ্রলোকটির বা এই মহিলাটির তার তো একটা সংসার আছে, তার সেখানে বাচ্চা আছে, আপনি হয়তো আজকে ভালোবেসে অন্ধ হয়ে গেছেন, আপনার কাছে মনে হচ্ছে ও ম্যারিড, এতে কিছুই যায় আসে না আপনার, তাই তো? কিন্তু আসলে তো তা না, তার সংসার আছে, তার মেয়ে আছে, তার ছেলে আছে, সেই জায়গাটা কি হবে?
এই বিষয়গুলো যদি আপনারা না ভাবেন তাহলে আমার এই লাভ স্টোরি কিন্তু সার্থক হবে না। আমার এই অনুষ্ঠান নিয়ে যেমন আলোচনা আছে, তেমনি আমাকে প্রচুর সমালোচনার মুখোমুখি হতে হয়। আমি কিছুদিন আগে যখন 27 তারিখে এখানে আমাদের জাগো এফএম এর 4র্থ বর্ষপূর্তি হলো, অনেক মানুষ এসেছিলেন। সেখানে অনেকের একটা মতামত ছিল, উদয় ভাই আপনার লাভ স্টোরিতে সবসময় এমন ঘটনাগুলো আপনারা প্রচার করেন, ভালোবাসার কি কোনো ভালো দিক নাই? আমি তাদের উদ্দেশ্যে বলছি, আরে ভালোবাসার পুরোটাই তো ভালো দিক, কোনো খারাপ দিক নাই। কিন্তু এগুলো কি ভালোবাসাই যে আজকে যে গল্পগুলো শুনছি? না। আর এই স্টোরিগুলো আমি মূলত এখানে প্রচার করি যেন আপনারা এখান থেকে একটু সাবধান হন। এই বিষয়গুলো যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি একটা স্টেপ ফেলার আগে কিন্তু অবশ্যই সাবধান হবেন, আপনি চিন্তা করবেন। আদারওয়াইজ আপনি কিন্তু ভুল করবেন, আর সেই ভুলগুলোর নাম দিয়ে দিবেন ভালোবাসা। তাই আমরা এই ভালোবাসার গল্পগুলোতে সেই গল্পগুলো তুলে আনতে চাই, যে গল্পগুলো শুনলে আপনি হয়তো বুঝবেন যে এই বিষয়গুলোকে যদি আমি বুঝে শুনে আগাই, আমি যদি এমন সিচুয়েশনে পড়ি আমি কি করব। আজকে নাহারের সিচুয়েশনে আমি শিওর আমার রেডিও শুনতেছেন এরকম মিনিমাম আমি 100 জনকে খুঁজে পাবো, যে 100 জন ঠিক নাহার আজ থেকে 13 বছর আগে যে জায়গায় ছিলেন সে জায়গায় আছেন। অর্থাৎ আপনি হয়তো জেনেছেন যে আপনার প্রিয় মানুষটা সে হয়তো ম্যারিড, কিন্তু আপনি এখন তাকে ছেড়ে আসতে পারতেছেন না। আপনার মনে হচ্ছে আমি যদি এখন তাকে ছেড়ে দিই তাহলে কি হবে, বাট আপনি এটা ভাবতেছেন না কিন্তু যে 13 বছর পরে আপনাকেও ঠিক এরকম সিচুয়েশনে পড়তে হতে পারে, যেদিন কিন্তু আপনার তাকে ছেড়ে আসতে হবে না, সেদিন সে আপনাকে ছেড়ে চলে যাবে এবং আপনি ঠিক এরকম একটা অসহায়ের মতো অবস্থায় পড়বেন। তা আমি এই জন্য বলবো, প্রথম স্টেপে আপনারা যখন ফিল করেন যে এরকম আপনি একটা ভুল করে ফেলেছেন, ভুলটাকে আর ভুল করবেন না। আমি সবসময় বলে থাকি, প্রথমবার মানুষ যখন কোনো একটা ভুল করে সেটা ভুল, কিন্তু বারবার যখন সে একই ভুল করে সেটা কিন্তু ভুল না, সেটা তার অভ্যাস। আপনি যখন বুঝতে পারছেন আপনি ভুল পথে চলে গেছেন, সেখান থেকে ফিরে আসেন। সেই ভুল পথটাকে ঠিক করার জন্য যে চেষ্টা করতে যাচ্ছেন, এই চেষ্টা করতে গিয়ে হয়তো নিজেকেই আপনি ডুবিয়ে দিচ্ছেন। এইভাবেই আমি চেষ্টা করে যাই লাভ স্টোরির গল্পগুলো আপনাদের সামনে পৌঁছে দেওয়ার। আর আপনাদের কাছে একটা চাওয়া সবসময় থাকে যে এই লাইভগুলো শেয়ার করেন। আপনারা কেউ করেন, কেউ করেন না, কেউ অনেকবার করেন। আমি সবসময় বলি, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, নিজের টাইম লাইনে ভিডিওগুলো শেয়ার করলে আপনাকে কেউ খ্যাত বলবে না। এই গল্পগুলোতে এমন কোনো কিছু নাই যেটা প্রচারযোগ্য না। আমরা সেই গল্পগুলো প্রচার করি যেটা সমাজের জানা উচিত, যেটা আমাদের পরিবারের জানা উচিত, যেটা আপনার জানা উচিত। সো প্লিজ হেল্প আস, জাস্ট এই ভিডিওসগুলো শেয়ার করেন বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, বিভিন্ন সংস্থাতে। আই থিঙ্ক এক সময় মানুষ সাবধান হবে যে না, আমি এই ধরনের ক্রাইম করব না, কিংবা কেউ ক্রাইম করতে হলে তাকে থামাবে, আপনিই থামাবেন। আপনি হয়তো আজকে এই গল্পটা শুনে আপনার কোনো বন্ধু যদি একইভাবে চিট করে থাকে, আপনি কালকে গিয়ে তোকে ধরবেন যে না, তুমি এটা করবে না। এই রিয়েলাইজেশনটা আনার জন্যই লাভ স্টোরিটা আমরা তৈরি করেছি। এছাড়া আমাদের এখানে আর কোনো ব্যক্তিগত স্বার্থ বা আমাদের কোনো স্বার্থ নাই। নাহার, একেবারে শেষ সময় আপনাকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আপনার 2টো বাচ্চা আছে, আমরা চাই যে তাদের ভবিষ্যৎটা নিশ্চিত হোক, এবং আপনি যেভাবে সিঙ্গেল মাদারের ভূমিকায় এখন চলে আসছেন, একাই যুদ্ধ করে যাচ্ছেন, এই যুদ্ধে আপনি জয়ী হন। এবং আপনার এই গল্প শুনে আর কেউ যেন, আমার মনে হয় যে সেম ভুলটা না করুক। আপনি কিছু বলতে চান সবাইকে? আমি সবাইকে বলতে চাই যেন আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার হয়। আর আমার হাজবেন্ড যে আমাকে আজকে ধোকা দিচ্ছে, মানে আগেও দিচ্ছে, এখনো ধোকা দিতে আছে, এরকম ওর ধোকায় যেন বিশেষ করে ও জহির, ওর আসল নাম হচ্ছে বশির মোল্লা, ও ঢাকাতে ভোটার আইডি কার্ড করে, জহিরুল ইসলাম। এই জহির যেন আমার মতো এরকম আর কোনো মেয়েকে ফাঁদে না ফেলতে পারে। আজকে আমি নাহার, আজকে আমার হাজবেন্ড একটা ভালো চাকরি করে, সে একটা অফিসিয়াল স্টাফ, মানে ফ্যাক্টরি ভিতরে ম্যানেজার, ঠিক আছে। উনি যেন ভালো বেতন পায়, ভালোভাবে চলতে পারে, যে টাকা বেতন পায় আমার মতো নাহারে খুব ভালো জায়গায় রাখতে পারে। আজকে তার কারণে আমার আজকে 2টা বাচ্চা ঘরে রেখে আজকে আমি সংসারে থাকি, আমার বাচ্চাদেরকে নিয়ে আমি স্কুলে যাব। আমি কেন রাস্তায় বসে থাকবো? আজকে সারাটা দিন আমি রাস্তার ভিতরে বসে থাকি বোরকা পরে বেচা কেনার জন্য। কেন এটা করবো আমি? তবে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে, আমার নিজের পায়ে নিজেই কুড়াল মারছি, এটাই আমার শেষ কথা। আজকে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি স্কুলে যাবো, আমার বাচ্চা জানালার পাশে বসে থাকে, বাবা নাই, মা আছে, মা কোন সময় আসবে? আমি প্রায় সময় এসে দেখি আমার বাচ্চা জানালার পাশে বসে থাকে রাস্তার দিকে তাকাইয়া, আম্মু কোন সময় আসবে? আবার আমার মেয়ে আর কি সকালে ওর স্কুল মাদ্রাসায় দিয়ে আসে, মেয়েটা পরে যায় 10:30টার দিকে যায়, আমি 8টা বাজে বের হই ঘরে থেকে। তো আমার ছেলের ক্লাস 8:30টায়, মেয়েরে বলে যে আম্মু নাস্তা দিছি, নাস্তা খাইয়া যাও, তোমার ভাইয়ের দিয়ে আসো, আমি গেলাম। মেয়েটা যাইয়া, মানে ওদের 2 ভাই বোনের স্কুল একদম বাসার সামনেই মাদ্রাসা স্কুল, ছেলেটা মাদ্রাসায় পড়ে আর মেয়েটা ক্লাস 5-এ পড়ে। পরে মেয়েটা দিয়ে আহে আর ছেলে একাই আসে।
ছেলেকে মোটামুটি সবসময় টেনে দিতে যে বাবা তোমার বাবা তো ভালো না, আমি তো থাকি না বাসায়, তোমার মাদ্রাসা ছুটি হলে সোজা তুমি আইসা পারবা, যদি পারো ঘরের রুম তালা খুলে ঢুকবা, না পারলে তুমি হয়তো তোমার কোনো আন্টিক ঘরে বসে থাকবা। তো প্রায় সময় এসে দেখি যে মানুষের ঘরে বসে থাকে, তখন নিজে নিজে একা ঘরের রুমের ভিতর ঢুকে কান্না করি যে আজকে আমার স্বামীর কারণে, আমার নিজের ভুলের কারণে আজকে আমার বাচ্চা দুটোর অনেক কষ্ট। আমার ছেলে মেয়ে একা স্কুলে যায়, একা আসে, ওরা ছোট এখনো কিছু বোঝে না। আর আজকে 4 মাস ধরে আমার ছেলে আর মেয়ে বাবা ডাক থেকে বঞ্চিত। এটাই আমার সবচেয়ে বড় কষ্ট, আর কিছু না। ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য। আর আপনাকে এই আগে বুঝি নাই সে তারা এবং এই ধরনের মানুষের কখনোই পরিবর্তন হয় না। তবে এরা যদি পৃথিবীতে এই ধরনের অনুষ্ঠানগুলো শুনে থাকে, শুধু তাদেরকে একটা জিনিস বলবো, সমস্ত মানুষের পক্ষ থেকে আপনাদেরকে ধিক্কার জানাই যে পুরুষ তার সন্তানকে বাবার পরিচয় দিতে পারে না, যে সন্তান তার বাবার ভুলের জন্য নিজেকে লুকিয়ে রাখে, সেই ধরনের পুরুষের পৃথিবীতে আসলে পুরুষ হয়ে আসাটা উচিত নয়। আজকে আমার বাচ্চাকে নিয়ে আমি স্কুলে যাব, স্কুলে দিয়ে আসবো, নাস্তা করাবো। আজকে আমি সকাল হইলে আমার যে রাস্তায় বসে থাকতে হয় বেচা কেনার জন্য। আমি একটা নারী, ও তো আমার ছেড়ে চলে গেছে, আমি কি পারবো আমার 2 সন্তান রেখে আমি আরেক জায়গায় চলে যেতে? কখনো তো পারবো না, কারণ আমার সন্তানের প্রতি আমার অনেক টান। আমি যদি বাইরে যতক্ষণ থাকি, আমি ছোট একটা মোবাইল রাখছি করে, ফোন দিয়ে বলি যে বাবা কি করো? মা বসে আছি, মাদ্রাসা থেকে আসছি। তোমার আপু কই? আপু স্কুলে গেছে। আজকে যদি ও তো আমাকে ফালাই চলে গেছে, আমার বাচ্চারা ফালাই, কিন্তু আমি তো কখনো আমার বাচ্চাকে ফালাইতে পারবো না, কিন্তু ও তো ঠিকই পারছে। আর আমি জহিরের উদ্দেশ্যে বলতে চাই, জহির যেন চলে আসে, এটাই বলতে চাই আপনাদের কাছে। যদি পারেন ওর সাথে ফোনে যোগাযোগ করেন, ও যেন চলে আসে। অন্তত আমার কথা চিন্তা করার দরকার নেই। আমি তো সারা জীবন কাজ করেই খাইলাম, আমি কখনো ঘরে বসে খাই না। আল্লাহ আমার 2টা হাত দিছে, আমি সারা জীবন কাজ করে খাইতেছি। সামনের দিকে আমি কাজ করে পাবো, আল্লাহ যদি আমার বাচ্চারা আমি কাজ করে খাবো। অন্তপক্ষে স্বামী আর জুই, এই 2 জনের চিন্তা করে হইলেও আর আসতে বলেন। তাসলি একলি চিন্তা তো ছাইড়াই দিছে, তাসলি একলি তখন বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। জুই আর হলো স্বামী, এই 2 জনের চিন্তা যদি করে একবার ওর মাথায় যদি আল্লাহ ঢুকাইয়া দেয়, এই জন্য হলো যেন ও আসে আমার সংসারে ফিরা। এই কারণে আপনাদের কাছে আসা। আর জহিরকে আমি আগেও ভালোবাসছি, এখনো ভালোবাসি। ও যতটা মেয়ের সাথে রিলেশন করুক, সম্পর্ক করুক, এগুলো সব ধামাচাপা দিয়েই ওকে আমি ভালোবাসি, এখনো বাসি। ওর সাথে আমি সংসার করবো। দ্বিতীয়ত আমি আর কারো বিয়ে করবো না। যদি বিয়ে করতাম সেটা আমি আগেই করতে পারতাম, ওর কাছ থেকে আমি আগেই চলে আসতে পারতাম। কিন্তু আমার জীবনে ও ছাড়া আর কেউ নেই, জহির ছাড়া আর কেউ নেই। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় নাহার আপনার প্রশ্ন এবং আপনার কথাগুলো আমাদের অনেক বন্ধুদেরকেই সাবধান করবে। এখানে আসার জন্য আপনাকে